গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? সবাই জানাবে। গুড ইভিনিং সবাইকে। এখন ইভিনিং বলবো না আফটারনুন বলবো? আফটারনুনে বেটার, তাই না? এখন ইভিনিং হয়নি। বলো সব, কেমন আছো? সব ঠিকঠাক? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? কতজন জয়েন হয়েছো? হ্যাঁ, আমি তোমাদের দোয়ায় ভালোই আছি। তো চলছে। বলো, আগের দিনের ক্লাস কি আর এক একবার দেখা হয়েছিল? মানে জিনিসগুলো পড়েছো, কোথাও বুঝতে প্রবলেম হয়েছে, সব ঠিকঠাক আছে? কোনো প্রবলেম নেই তো? ক্লাস নিতে এলে আমার কাশি শুরু হয়ে যায় কেন গো? ওকে, গুড। সো আগে একটা ইম্পর্টেন্ট কথা, আজকের আর নেক্সট ক্লাসটা, দুটো ক্লাসই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পুরো ফিজিক্সের জন্য। শুধুমাত্র আমি এক্সাম ওরিয়েন্টেড ভাবে বলছি না, বা এই চ্যাপ্টার অনুসারে বলছি না। পুরো ফিজিক্স যদি ভালোভাবে বুঝতে চাও, শিখতে চাও, তাহলে আজকের ক্লাসটা, নেক্সট ক্লাসটা কেউ মিস করবে না, একটা সেকেন্ডের জন্যও না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, ওকে? কারণ আমি দেখেছি প্রতি বছর কি হয় বা প্রতি ব্যাচে কি হয়, এই দুটো ক্লাস সবাই বোঝে, কিন্তু কদিন পর দেখি যে কথাগুলো আমি এক্সাক্ট বলেছি ওগুলো আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে। মানে মানে হচ্ছে হয় ক্লাসে মনোযোগী থাকে না, বা হয়তো ক্লাস ঠিকমতো করেইনি। সো ইটস মাই রিকোয়েস্ট, আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই দুটো ক্লাস প্লিজ সব কিছু ছেড়ে, একদম ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া সব হবে, ঠিক আছে? আর যদি সময় না পাও, লাইভ করার দরকার নেই, রেকর্ড করো, তাও ভালো। বাট এই দুটো ক্লাস যেন একদম 100% ক্লিয়ার থাকে, ঠিক আছে? যে কথাগুলো আমি লিখছি এখানে, সেগুলো যেন আমাকে কেউ কোশ্চেনে জিজ্ঞেস করবে না। মানে আমি রাগ করব সেটা বলছি না, আমি এটা বলতে চাইছি যে এতটা ভালোভাবে এই দুটো ক্লাস করো, যাতে করে তোমাদের এই দুটো টপিক যে আজকে পড়াবো আর নেক্সট ক্লাসে পড়াবো, সেগুলো যেন কোনো ডাউটই না থাকে, ওকে? আলোকবর্ষ লব্ধ একক, তাই বলছো? আচ্ছা, নেক্সট দিন আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে আলোকবর্ষ কোন ধরনের একক, মৌলিক একক না লব্ধ একক। একজন অ্যান্সার দিয়েছে সম্পূর্ণা, যে আলোকবর্ষ হচ্ছে লব্ধ একক। না, আলোকবর্ষ লব্ধ একক নয়, আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক। কেন? তোমরা বলবে স্যার আপনি তো বলেছিলেন সাতটা একক মৌলিক। আরে সাতটা একক মৌলিক বলিনি, সাতটা রাশির একক মৌলিক। দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝো। সাতটা রাশির একক মৌলিক তাই বলেছি, সাতটা একক মৌলিক বলিনি। সাতটা রাশি কি কি ছিল আমাদের এখানে লেখা আছে দেখো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই যে সাতটা রাশি, তাদের পৃথিবীতে যত একক আছে সব মৌলিক। বোঝা গেল? তাদের যত একক আছে সব মৌলিক। যেমন দৈর্ঘ্যের এসআই একক মিটার, তার মানে কি শুধু দৈর্ঘ্যের একক মিটারই হয়? আর কি হয় না? অবভিয়াসলি হয়। মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ফেমটোমিটার,
ন্যানোমিটার, পিকোমিটার, যতগুলো দৈর্ঘ্যের যত রকম একক হয়, সেরকম আলোকবর্ষ হচ্ছে একটা দৈর্ঘ্যের একক। তো দৈর্ঘ্যের একক মানে কি, সে মৌলিক একক হবে, ঠিক আছে। দৈর্ঘ্য রাশি এর রিলেটেড যত একক আছে পৃথিবীতে সব মৌলিক। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে মাইক্রোমিটার লব্ধ লব্ধ একক না মৌলিক একক, অবভিয়াসলি মৌলিক একক, কারণ কি মাইক্রোমিটার কি দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একটা ছোট্ট একক। বোঝা গেল? তেমনি ভরের যত একক আছে, কেজি, গ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, যা আছে পৃথিবীতে সব হচ্ছে কি, সব হচ্ছে মৌলিক একক। সময়েরও তাই, তাপমাত্রারও তাই, তড়িৎ প্রবাহ, সবকিছুর যত পৃথিবীতে এদের রিলেটেড যত একক আছে, একটা রাশির তো একটা একক থাকবে এমন কোনো কথা নেই, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন একক। বোঝা গেছে? ওকে, চলো তাহলে আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করি। সবার ক্লিয়ার হয়েছে তো এই টপিকটা? চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করব? আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে একক। আচ্ছা, একক চেঞ্জের আগে একটা জিনিস আমরা শিখে নিই, সেটা হচ্ছে একক বিহীন ভৌত রাশি। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা মূলত 7টা রাশি পড়েছি, মেন যেগুলো মৌলিক রাশি, আরো শিখবো আজকে। সেই মৌলিক রাশিগুলোর আমরা দেখলাম যে একক আছে। এবার কিছু রাশি দেখব যারা ভৌত রাশি, যাদেরকে আমরা পরিমাপ করতে পারি, কিন্তু তাদেরকে পরিমাপ করার জন্য আমাদের এককের দরকার পড়ে না, শুধুমাত্র সংখ্যা দিয়ে আমরা তাদেরকে বোঝাতে পারি। মাথায় ঢুকিয়ে নাও কি বলছি। এরাও কি ভৌত রাশি, এদেরকে আমরা পরিমাপ করতে পারি, কিন্তু এদেরকে পরিমাপ করার জন্য এককের দরকার পড়ে না। যেমন ধরো আমরা লিখছিলাম 10 কেজি, তো এদের শেষে আর কেজি, মিটার এগুলো লেখার দরকার নেই, জাস্ট সংখ্যাটা দিয়ে আমরা এদেরকে পরিমাপ করতে পারি। ওকে, তো কেন এদের একক থাকে না সেই জিনিসগুলো আমরা এখন আগে ভালোভাবে একটু দেখবো। তো কি লিখেছি দেখো, লিখেছি যে ভৌত রাশিগুলিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করা যায়। কি বললাম? যে ভৌত রাশিগুলিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করা যায়, সেই সমস্ত ভৌত রাশিকে আমরা কি বলি? সেই সমস্ত ভৌত রাশিকে আমরা বলি একক বিহীন ভৌত রাশি। এদের কোনো একক থাকে না। ক্লিয়ার হয়েছে? যেমন আমি কতগুলো এক্সাম্পল লিখেছি, বেসিক্যালি পরীক্ষায় এই কটা এক্সাম্পল জানলেই হবে, এগুলোর মধ্যেই তোমাকে দেবে কি, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, প্রতিসারাঙ্ক। এখানে আমি এই যে 1 2 3 4 5 পাঁচটা লিখেছি, এই পাঁচটা জানলেই মূলত চলবে। কি বললাম? এই যে পাঁচটা রাশি, তাদের তাদের কোনো একক নেই, এরা ভৌত রাশি, তা সত্ত্বেও একক নেই, এদের প্রত্যেকটাকে আমরা সংখ্যা দিয়ে বোঝাতে পারি। যেমন দেখবে আলো পড়ার সময় আমরা দেখবো কাচের প্রতিসারাঙ্ক হয় 1.5, ব্যাস হয়ে গেল, কোনো এককের দরকার নেই। 1.5 ওই সংখ্যাটা দিয়ে আমি কাচের প্রতিসারাঙ্ককে বোঝাতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে কি কি? পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, প্রতিসারাঙ্ক। এবার তুমি বলবে যে স্যার এদের একক থাকে না কেন? দেখো, আমি আগেই লিখেছি এই এককবিহীন ভৌত রাশিগুলো কেমন হবে? দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্য, মানে অনুপাত, মানে ধরো আমি একটা রাশি দেখলাম যে যার ভ্যালুটা হচ্ছে এরকম, যাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে উপরে ভর নিচেও ভর। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আগে জাস্ট বোঝাচ্ছি। তাহলে কি হবে দেখো, উপরে ভরের একক নিচে ভরের একক কেটে যাবে, দেন আর কোনো একক থাকবে না। আমি যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, প্রথম দেখো পারমাণবিক গুরুত্ব। তো পারমাণবিক গুরুত্ব কোনো জিনিসের কিভাবে বের করা হয়? সিম্পল ভাবে যদি দেখো, আলাদা আলাদা ডেফিনেশন আছে পারমাণবিক গুরুত্বের, আমরা সেগুলোই যাব না এখন, ওগুলো আমরা পরে শিখবো। এখনকার জন্য জাস্ট বলছি। ধরো পারমাণবিক গুরুত্বকে জেনারেলি প্রথম যেটা পারমাণবিক গুরুত্বের ডেফিনেশন এসেছিল সেটা কেমন? সেটা হচ্ছে এইরকম, যে তুমি যে পরমাণুটার ভর মানে পারমাণবিক গুরুত্ব বের করতে চাইছো, তার ভর, সেটাকে একটা হাইড্রোজেন পরমাণুর ভর দিয়ে ভাগ করতে হবে। কি বললাম? একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আমি ডিটেলসে লিখছি না, কারণ এখন আমাদের সেগুলো লাগবে না, ঠিক আছে? তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে এটা হচ্ছে কি, পারমাণবিক গুরুত্ব। ওকে, সিম্পল ভাষায় এটাই আসল ডেফিনেশন না, আরো আছে, এটা পুরনো ডেফিনেশন, বাট আমার সেসব নিয়ে মাথা ব্যথা নেই, আমার জাস্ট পারমাণবিক গুরুত্ব যে এককবিহীন ভৌত রাশি সেটা বোঝাতে হবে। ওকে, তাহলে পারমাণবিক গুরুত্ব কি দেখলাম? দেখলাম যে যে মৌলটার আমরা পারমাণবিক গুরুত্ব বের করতে চাইছি, তার একটা পরমাণুর ভরকে একটা হাইড্রোজেন পরমাণুর ভর দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব। তাহলে দেখো, উপরেও ভর নিচেও ভর, তাহলে উপরে ধরো ভরের একক লিখলে সাপোজ গ্রাম, নিচেও লিখবে গ্রাম, তাহলে এই গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে পারমাণবিক গুরুত্বের কি কোনো একক পড়ে থাকলো? উপরে নিচে দুটো সমজাতীয় রাশি, দেখো উপরেও ভর নিচেও ভর, তাহলে সমজাতীয় রাশি, তাই তাদের এককগুলো কি হলো, একে অপরকে ক্যান্সেল আউট করে দিল, তার ফলে আর কোনো রকম একক থাকলো না,
তাই পারমাণবিক গুরুত্বের একক কি? কি একক? এটা হচ্ছে এককবিহীন ভৌত রাশি। এরকম আরো এক্সাম্পল, আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, এগুলো আমরা পরে সব শিখবো ডিটেলসে, যে আণবিক গুরুত্ব কি, আপেক্ষিক গুরুত্ব কি, যে যে চ্যাপ্টারে আসবে তখন। ওকে, তারপর হচ্ছে বিকৃতি। বিকৃতিটা একটু বলি তাহলে আরো ভালো করে এই জায়গাটা ক্লিয়ার হবে। আচ্ছা, তোমরা সব বুঝতে পারছো তো? ক্লাস হচ্ছে তো? দাঁড়াও একবার দেখে নি কমেন্ট গুলো। গুড। স্ক্রিনটা বড় করবো? স্ক্রিন তো বড়ই আছে। দেখি, রানী রয় স্ক্রিন তো বড়ই আছে গো। প্রথম তো স্কিন না, স্ক্রিন। স্কিন আবার কি? স্কিন মানে তো চামড়া। আচ্ছা, সবাই বুঝতে পারছো একবার জানাবে। তাহলে কি বললাম, যে কিছু কিছু ভৌত রাশি যারা কি দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাদের তার জন্য কোনো একক থাকে না, যেহেতু ওদের একক কেটে যায়। ওকে, তাহলে দেখো এরকম একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, বিকৃতি। কি জিনিস বিকৃতি? এটা আমরা কোন চ্যাপ্টারে গিয়ে ইন ডিটেলসে শিখবো? এটা আমরা শিখবো পদার্থের গঠন ও ধর্ম বলে একটা চ্যাপ্টার আছে। এখন জাস্ট জেনে রাখো বেসিক আইডিয়াটা। বিকৃতি কি? বিকৃতি হচ্ছে, তোমরা জানো যে ধরো কোনো জিনিসের উপর আমরা যদি বল প্রয়োগ করি। আচ্ছা, আগে আমি বিকৃতির ডেফিনেশনটা লিখে দিই, তারপর আমরা বিকৃতির যে এককবিহীন ভৌত রাশি সেটা বলছি। তো বিকৃতিকে কিভাবে ডিফাইন করা হয়? চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। মানেটা কি? মানে ধরো তোমার কাছে একটা বস্তু আছে, কোন একটা বস্তু আছে। তো ধরো প্রথম সাপোজ এর দৈর্ঘ্য ছিল 1 মিটার। 1 মিটার। আমরা জানি কোনো জিনিসের উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তার দৈর্ঘ্য কি হবে? ধরো একটা পর্যাপ্ত পরিমাণ বল প্রয়োগ করলাম একটা বস্তুর উপর, তাহলে তোর দৈর্ঘ্য কিছুটা বাড়বে। আমি ধরে নিলাম যে এই বল প্রয়োগের দরুন এখন বস্তুটার দৈর্ঘ্য বেড়ে হলো সাপোজ 1.5 মিটার। ওকে, কত হলো? দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে হয়ে দাঁড়ালো বল প্রয়োগের জন্য 1.5 মিটার। তাহলে আগে দৈর্ঘ্য ছিল 1 মিটার, সেখান থেকে দৈর্ঘ্য হলো 1.5 মিটার। তাহলে আমাকে বলো এই দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হলো, বা দৈর্ঘ্যের চেঞ্জ। তো দেখো এখান থেকে একটা লাইন ড্র করো, তাহলে ভালো করে তাকালেই দেখতে পাবে এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এতটুকু 1 মিটার, তার সাথে এইটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে কতটুকু বেড়েছে? তুমি বলবে স্যার 0.5 মিটার বৃদ্ধি পেয়েছে, তাই না? কতটুকু? 0.5 মিটার বৃদ্ধি পেয়েছে। টোটাল যদি 1.5 মিটার হয়, তাহলে আগে 1 মিটার ছিল, তার সাথে আরো 0.5 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে এই বস্তুটার বিকৃতি আমরা কিভাবে বের করব? আমি ডেফিনেশনে কি লিখেছি? ডেফিনেশনে লিখেছি চেঞ্জ ইন লেন্থ। দৈর্ঘ্যে কতটা পরিবর্তন হলো, কতটা হলো বল প্রয়োগের ফলে? 0.5। তাহলে উপরে হলো 0.5, তাকে ভাগ করব কি দিয়ে? অরিজিনাল লেন্থ, মানে বল প্রয়োগের আগে বস্তুটার দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার ছিল। তাহলে 1 দিয়ে ভাগ, তাহলে 0.5/1। দেখো উপরে মিটার, নিচে মিটার, তাহলে দেখো মিটার মিটার বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো কি? এই বস্তুটার বিকৃতি হচ্ছে 0.5। ব্যাস, কোনো এককের দরকার নেই। তাহলে দেখতে পাচ্ছ এটা এককবিহীন ভৌত রাশি। বিকৃতি কি জিনিস বুঝতে পারলে? খুব সিম্পল। বল প্রয়োগের ফলে একটা বস্তুর দৈর্ঘ্য কতটা বাড়লো, তাকে বস্তুটার আগে কতটা দৈর্ঘ্য ছিল সেটা দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে বিকৃতি। ক্লিয়ার হয়েছে না হয়নি? এতটুকু সবাই বুঝেছো? একবার জানাও এতটুকু সবাই বুঝেছো? সবার এটা ক্লিয়ার হয়েছে কি হয়নি একবার তাড়াতাড়ি জানাবে। তাহলে বিকৃতি খুব সহজ, আবার আমরা পরে ডিটেলসে শিখবো, এখন জাস্ট বেসিক তাও বুঝতে পারবে। দেখো কিছুই না, একটা বস্তু বল প্রয়োগ করলাম, তার দৈর্ঘ্য কতটা বাড়লো, আর বল প্রয়োগের আগে বস্তুটার কত দৈর্ঘ্য ছিল, সেই দুটোর ভাগফল হচ্ছে বিকৃতি, অনুপাত হচ্ছে বিকৃতি। তাহলে দেখতেই পাচ্ছ উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বাদ চলে গেল, কি চলে এলো? এককবিহীন ভৌত রাশি। তাহলে এককবিহীন ভৌত রাশি নিয়ে আর বেশি মাথা ঘামাচ্ছি না, তোমরা জাস্ট এই কটা রাশি মনে রেখে দিবে, তাহলেই কাজ চলে যাবে। পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি আর প্রতিসারাঙ্ক। মূলত এই 5টা আরো আছে, বাট এগুলো দিয়ে কাজ চলে যাবে। আরো যেগুলো আছে ওগুলো হায়ার লেভেলের, অত জানতে হবে না। তাহলে এই 5টা রাশিকে আমরা কি করব? এখন এককবিহীন ভৌত রাশি হিসেবে ধরছি। মানে এরা ভৌত রাশি, পরিমাপ করা যায় কিন্তু একক নেই। এখানে যেমন লিখে দিয়েছি দেখো, পারমাণবিক গুরুত্ব মানে কি? মৌলের একটা পরমাণুর ভর বা একটা হাইড্রোজেন পরমাণুর ভর। আপেক্ষিক গুরুত্ব মানে কি? কোন বস্তুর ভর বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের ভর। তাহলে দেখো উপরে ভর নিচে ভর কেটে গেল। বিকৃতি এখানে ডিটেলসে দেখিয়েছি। বিকৃতি অরিজিনাল লেন্থ, তাহলে উপরের লেন্থ নিচের লেন্থ কেটে গেল। তাহলে দেখতেই পাচ্ছ এরা হচ্ছে সব এককবিহীন ভৌত রাশি।
এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবো। এই জায়গাটা যদি ভালো করে না বোঝো তাহলে ফিজিক্সের অঙ্ক ঠিক মতো করতে পারবে না। ঠিক আছে? চ্যাপ্টারের অঙ্ক 100% বুঝলে, ধরো মোশন চ্যাপ্টার পড়ছো, ওখানের অঙ্ক তুমি 100% বুঝছো, কিন্তু এখন যেটা শেখাবো সেগুলো তুমি জানো না, তাহলে তোমার অ্যান্সার ঠিক মতো আসবে না, অন্য অ্যান্সার চলে আসবে, ভুলভাল চলে আসবে। ওকে, দেখবে, দেখো, আচ্ছা আগে বোঝাই, তারপর অঙ্ক যখন করবো আমি তখন ওই জায়গাগুলো বলবো। ওকে, তাহলে আমরা এখন কি শিখবো? আমরা এখন শিখবো যে সিজিএস পদ্ধতি থেকে সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতিতে কোনো ভৌত রাশিকে চেঞ্জ করা। সবগুলোকে না, যেগুলো আমাদের ম্যাথ করতে ইম্পর্টেন্ট লাগবে সেগুলোই শিখবো, তাহলে বাকিগুলো তোমরা এমনি শিখ পারবে। ঠিক আছে? তাহলে সিজিএস থেকে এসআই এককে কোনো জিনিসকে বা এসআই থেকে সিজিএস এককে পরিবর্তন করা আমরা শিখবো। আমরা আগের দিন শিখেছিলাম আমাদের কাছে পরিমাপ করার 4টে পদ্ধতি আছে, সিজিএস, এসআই, এমকেএস আর এফপিএস। তার মধ্যে এমকেএস এফপিএস মোটামুটি এখন চলেই না, এফপিএস তো এখন একদমই চলে না। ঠিক আছে? খুব কম জায়গায় ব্যবহৃত হয়। আর এমকেএস পদ্ধতি তো মিলে এসআই হয়ে গেছে, সো আলাদাভাবে ওর অস্তিত্ব নেই। তাহলে মূলত আমরা সিজিএস থেকে এসআই পদ্ধতিতে কোনো ভৌত রাশিকে কিভাবে চেঞ্জ করব, আমরা কয়েকটা মূল মূল দেখবো, তাহলেই হবে। তাহলে চেঞ্জ কি থেকে? সিজিএস থেকে তোমার অঙ্ক করতে বারবার কাজে লাগবে। দেখো একটা কথা এখানে বলে দিই, যখনই কোনো অঙ্ক করবে প্রত্যেকটা রাশিকে তোমার হয় সিজিএস ইউজ করতে হবে বা এসআই ইউজ করতে হবে। এমন কোনোদিনই করতে পারবে না যে একটা রাশিকে সিজিএস পদ্ধতিতে নিলাম আর একটা রাশিকে এসআই নিলাম, সম্ভব না। অঙ্ক করতে চাইলেই তোমাকে সব হয় এসআই নিতে হবে বা সব সিজিএস নিতে হবে। বোঝা গেছে? ধরো একটা অঙ্কে একটা বস্তুর ভর দেওয়া আছে 1.5 গ্রাম, বস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, তারও কিছু একটা বের করতে বলেছে। ঠিক আছে? তুমি কি করলে? এটা আর এই ডেটাটা ইউজ করলে তোমার অঙ্ক, তোমাকে যাই বের করতে বলো অঙ্ক ভুল হবে। কেন? কারণ একটা আছে দেখো গ্রাম সিজিএস আর একটা আছে এসআই মিটার। তাহলে সিজিএস এর এসআই তুমি এইভাবে ব্যবহার করতে পারো না। হয় এটাকে তুমি এসআই এ কনভার্ট করে নাও বা এটাকে তুমি সিজিএস এ কনভার্ট করে নাও, যে কোনো একটা। দুটোকে সেম এককে সবসময় ব্যবহার করতে হবে। তাহলে বুঝতেই পারছো অঙ্কের জন্য এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট, যে একটা একক পদ্ধতি থেকে আর একটা একক পদ্ধতিতে আমরা কিভাবে যাব। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? সাপোজ ধরো, তাহলে আমরা প্রথম দৈর্ঘ্যের জন্য দেখি। দৈর্ঘ্যের জন্য আমরা দেখি, তাহলে তোমরা জানো যে সিজিএস পদ্ধতিতে কি কি হয়? দৈর্ঘ্যের একক হয় সেন্টিমিটার, ভরের একক হয় গ্রাম, সময়ের একক সেকেন্ড। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হয় মিটার, ভরের একক কেজি আর সময়ের একক সেকেন্ড। তার মানে দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি? বেসিক্যালি সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার, তাহলে এদের মধ্যে চেঞ্জ। ভরের চেঞ্জ মানে কি? সিজিএস থেকে এসআই মানে গ্রাম থেকে কেজিতে বা কেজি থেকে গ্রামে যাওয়া। বোঝা গেছে? তাহলে প্রথম আমরা দেখব যে কোনো ভ্যালু যদি সেন্টিমিটারে দেওয়া থাকে সেটাকে আমরা মিটারে কিভাবে আনবো, বা মিটারে দেওয়া থাকলে ধরো আমার সেন্টিমিটারে লাগবে, তাহলে কি করব? তাহলে মনে রাখবে যে যখনই তুমি কোনো ভৌত রাশিকে সেন্টিমিটার থেকে, মানে দৈর্ঘ্যের এককে সেন্টিমিটার থেকে মিটারে আনতে চাইবে, তোমাকে কি করতে হবে? যত ভ্যালু দেওয়া থাকবে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। কি বললাম? যা ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? আর যদি তুমি মিটার থেকে সেন্টিমিটারে যেতে চাও, ধরো মিটারে ভ্যালু দেওয়া আছে, তোমার সেন্টিমিটারে দরকার, তাহলে তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এতটুকু প্রথম আগে মাথায় ঢোকো। কি বললাম? সিম্পল ভাবে বোঝো, কিচ্ছু বেশি জটিলতায় যাবে না, সিম্পল ভাবে বোঝো। কি বললাম? যদি তোমাকে সেন্টিমিটারে কোনো ভ্যালু দেওয়া থাকে মিটারে দরকার, সেন্টিমিটার হচ্ছে ছোট, মিটার বড়, তাহলে কি ছোট থেকে বড় আসলে সবসময় ভাগ, আর বড় থেকে ছোট গেলে গুণ। ঠিক আছে? তাহলে সেন্টিমিটার থেকে যখন মিটারে আসতে চাইবে তোমাকে 100 দিয়ে ভাগ, আর মিটার থেকে সেন্টিমিটারে যেতে চাইলে 100 দিয়ে গুণ। যেমন তোমাকে আমি এক্সাম্পল দিয়ে ভালোভাবে বোঝাচ্ছি। ওকে, ভয় পাওয়ার কিছু নেই। সাপোজ তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলো যে 10 মিটার সমান কত সেন্টিমিটার? কি? 10 মিটার সমান কত সেন্টিমিটার, এটা হচ্ছে কোশ্চেন। কি যে 10 মিটার সমান কত সেন্টিমিটার? তো তুমি জানো, তুমি কি করছো? মিটার থেকে সেন্টিমিটার, তো মিটার থেকে সেন্টিমিটার গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ। তাহলে 10 মিটার সমান হবে 10, এটা তো থাকলোই, ইন্টু কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। তাহলে 10 ইন্টু 100, ক্যালকুলেট করলে কত হবে? 1000 সেন্টিমিটার। কারো বুঝতে এতটুকু নিয়ে প্রবলেম আছে? তাহলে মিটার থেকে সেন্টিমিটার, 10 মিটার সমান কত সেন্টিমিটার? 1000 সেন্টিমিটার। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? এতটুকু বুঝতে কারো কোনো রকম সমস্যা আছে কিনা একবার আমাকে তাড়াতাড়ি বলো। কি বললাম? যে 10 মিটার সমান হচ্ছে, আমরা দেখলাম 1000 সেন্টিমিটার। কিচ্ছু না, যখনই আমাকে
মিটার বড় একক, সেখান থেকে ছোট এককে যেতে হবে 100 দিয়ে গুণ। আর যদি সেন্টিমিটার থেকে মিটারে আসতে হয় তাহলে 100 দিয়ে ভাগ। তাহলে আমাকে এখানে মিটারে একক দেওয়া ছিল, সেন্টিমিটারে চেয়েছে, তার মানে বড় থেকে ছোটতে আসছি, তাই কি 100 দিয়ে গুণ। ঠিক আছে, যা ভ্যালু দেওয়া থাকবে, যদি এখানে 10 এর জায়গায় 20 থাকতো তাহলে 20 ইন্টু 100, যদি 100 থাকতো তাহলে 100 ইন্টু 100, যা দেওয়া থাকবে। যদি 1 মিটার থাকতো তাহলে 1 ইন্টু 100। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? গুড। তাহলে তাহলে দেখতেই পেলে যে তার মানে আমরা বলতেই পারি যে সিম্পল ভাবে বলতে পারি যে 1 মিটার, এই পয়েন্টটা মাথায় রাখবে, ঠিক আছে? দেখো কিছুই না, সিম্পল ব্যাপার, একটু মনোযোগ দিয়ে শুনলেই সব পারবে। তার মানে স্যার 1 মিটার সমান হচ্ছে আসলে 100 সেন্টিমিটার, তাই না? মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি মানে কি? মানে স্যার 1 মিটার মানে হচ্ছে আসলে 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 2 মিটার কি হবে? 2 ইন্টু 100। 3 মিটার 3 ইন্টু 100। 4 মিটার 4 ইন্টু 100, যা দিবে তাই গুণ হয়ে যাবে দুই দিকে। দেখো এদিকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে এদিকেও 4 দিয়ে গুণ হবে, তাহলে 400 হয়ে যাবে। 4 মিটার মানে 400 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা মাথায় রাখবে যে 1 মিটার আসলে হয় 100 সেন্টিমিটারের সমান। ওকে, 1 মিটার হয় 100 সেন্টিমিটারের সমান। তাহলে 10 মিটার হলে 10 ইন্টু 100, 20 মিটার হলে 20 ইন্টু 100। আচ্ছা, এবার এবার তোমাকে ধরো কোশ্চেন জিজ্ঞেস করলো যে 10 সেন্টিমিটার সমান কত মিটার। উল্টো, এবার দেখো সেন্টিমিটার হচ্ছে ছোট একক, সেন্টিমিটার ছোট, সেখান থেকে বড় এককে যাচ্ছ, তাহলে কি করতে হবে? অবভিয়াসলি তোমাকে ভাগ করতে হবে। কি বলেছি? যা ভ্যালু দেওয়া থাকবে তাকে 100 দিয়ে ভাগ। তাহলে 10 সেন্টিমিটার সমান হচ্ছে কত মিটার? 10 বাই 100 মিটার। 10 বাই 100 মিটার, 10 বাই 100 মিটার। এতটুকু নিয়ে কারো বুঝতে সমস্যা আছে? দেখো 10 ভ্যালু দেওয়া ছিল, সেটাকে মিটারে আনতে চাইছি, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ক্যালকুলেট করলে একটা জিরো বাদ চলে গেল, পড়ে থাকলো 1 বাই 10, 1 বাই 10 মিটার। তো 1 কে 10 দিয়ে ভাগ করলে কত আছে? 0.1 মিটার। 0.1 মিটার। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমরা এই 10 দিয়ে ভাগ করার কনসেপ্ট বোঝো তো? 10 দিয়ে ভাগ করা কোনো সংখ্যাকে, বা 10 দিয়ে গুণ করা। 10 দিয়ে ভাগ করা, দশমিকের ভাগ যেটা বলছি, 10 দিয়ে ভাগ করা বা 10 দিয়ে গুণ করার কনসেপ্ট বোঝো না জানো না? আমাকে বলতে হবে। কোনো জিনিসকে 10 দিয়ে ভাগ করা বা 10 হোক, 100 হোক, 10,000 হোক, এরকম যেগুলো থাকবে, 10 হোক, 100 হোক, 1000 হোক, যাই হোক, এগুলো এরকম যেমন থাকবে যখন, তখন সেগুলোর পরিবর্তন কি বোঝো কিভাবে করতে হয়? এগুলোর পরিবর্তন কিভাবে করতে হয় জানো? আচ্ছা, আমি যখন আসবে সেই মতো শিখিয়ে দেবো। এখানে যেমন দেখো কিভাবে এই ভাগগুলো করে। সাপোজ ধরো তোমাকে কেউ, আমি ধরে নিচ্ছি তোমরা জানো না, কারণ অনেকে আছে যারা সত্যি জানে না, ঠিক আছে? সাপোজ ধরো উপরে একটা সংখ্যা আছে 49, তাকে ভাগ করছো 100 দিয়ে, তাহলে আমরা এটাকে কি লিখবো? 0.49। কিভাবে হলো স্যার? কিভাবে হলো? কেন এটা লিখলাম? দেখো, মন দিয়ে শুনবে। কোনো একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা আছে মানে দশমিক নেই, তার মানে তার দশমিক সবসময় কোথায় আছে? এখানে। মন দিয়ে শোনো কি বলছি। দশমিকের ভাগ আর গুণ শেখাচ্ছি, মানে 100, 1000, 10 এরকম কিছু দিয়ে ভাগ বা গুণ, ঠিক আছে? বারবার কাজে লাগবে, তাই ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবে। কি বললাম? যে কোনো একটা পূর্ণ সংখ্যা, তার মানে তার দশমিক কোথায় আছে? সংখ্যাটা শেষে, শেষে আছে। তাকে ভাগ করছো 100 দিয়ে, 100তে কটা কটা জিরো আছে? দুটো। যটা জিরো থাকবে নিচে ভাগের সময়, যটা জিরো থাকবে, দশমিকটা তত ঘর সামনে আসবে। তাহলে দশমিক এখানে ছিল, কটা জিরো আছে? দুটো, তাহলে এক ঘর এলো, দুই ঘর এলো, তাহলে দশমিকটা দেখো এখানে এলো, এখানে। এবার এই দশমিকটা এখানে আছে সেটা বোঝানোর জন্য আগে একটা জিরো দিলাম, সেটা কোনো ভ্যালু নেই, এমনি দিলাম বোঝানোর জন্য যে হ্যাঁ এখানে একটা দশমিক আছে, নাহলে দেখতে পাবে না হয়তো। তো আমি জাস্ট এইভাবে লিখলাম, তো অনেকে ভাববে হয়তো এটা এমনি ফোটা পড়ে গেছে, ওকে, তার জন্য এটা দিও। ক্লিয়ার? তাহলে কি বললাম? যে যতগুলো জিরো আছে তত ঘর দশমিক বাম দিকে যাবে। কোন কোন সময়? ভাগের সময়। এগুলো দরকার হলে লিখে নেবে নোটে, তোমরা খাতায় লিখে নেবে, যারা জানো না তারা লিখে নেবে। কি বললাম? যতগুলো জিরো আছে তত ঘর বাম দিকে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে সাপোজ আমাকে ধরো কি এরকম একটা দিল যে 14792, এটা 4 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 1000। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? দশমিক কোথায় আছে? এখানে। ভাগ করছি, কটা জিরো আছে? তিনটে। একের পর কটা জিরো? তিনটে, তাহলে তিন ঘর সামনে আসবে, তাহলে এখান থেকে এক ঘর, দুই ঘর, তিন ঘর, তাহলে কত হবে? 14.792। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে, এইভাবে কেউ ধরে ধরে শেখাবে না, কোনো ক্লাসে তুমি পাবে না, ইটস মাই গ্যারেন্টি। কিন্তু আমি এই জিনিসগুলো বারবার বারবার রিয়েলাইজ করেছি,
প্রত্যেকটা ব্যাচ পড়াতে গিয়ে, যে এই পার্টিকুলার জায়গাগুলোই স্টুডেন্টদের ভীষণ প্রবলেম হয়। কেন? তারা ছোটবেলায় শেখেনি, তাদেরকে এখন শেখানো হয় না, কারণ স্যারেরা ভাবে ওরা এইগুলো তো বেসিক জিনিস ছোটবেলায় শিখে এসছে, এগুলো আবার শেখানোর কি আছে। দোষ টিচারদের না, দোষ কাদের? যারা, যাদের কাছে তোমরা ছোটবেলায় পড়েছো, তারা তোমাদেরকে শেখায়নি। এগুলো কি করাবো না স্কিপ করবো, তোমরা আগে বলো। কারণ দেখো, এগুলো করানো টাইম ওয়েস্ট তোমাদের মনে হতে পারে যারা জানো, কিন্তু এগুলো একদম টাইম ওয়েস্ট না। তোমার প্রত্যেকটা জায়গা বারবার বারবার লাগবে, ঠিক আছে? আমি যে জায়গাগুলো বলছি, এগুলো ক্যালকুলেশন করার সময় বারবার তোমার ইউজ হবে। যদি এগুলো না জানো, কনসেপ্ট ভালো না থাকে, তাহলে গেল ফিজিক্স শেষ। তোমার ফিজিক্সের ম্যাথ করতে পারবে না, শুধু ফিজিক্স পড়তে ভালো লাগবে তাই। কিন্তু যদি ফিজিক্সের ম্যাথ শিখতে চাও, তাহলে আমি যে কথাগুলো বলছি, যে লাইনগুলো বলছি, প্রত্যেকটা জিনিস মন দিয়ে শেখো। ওকে? তবে তুমি ফিজিক্স ভালো করে শিখতে পারবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? তোমাদের কমেন্ট আসছে না কেন গো? এতটুকু ক্লিয়ার? বুঝেছো? তাহলে ভাগ শিখলে। আচ্ছা, এবার এই 100, 1000, 10 এগুলো দিয়ে গুণ দেখি। তাহলে সিম্পল ভাবে, যদি ভাগ মানে দশমিক বাম দিকে আসে, তাহলে গুণ করা মানে দশমিক ডান দিকে যাবে, দশমিক ডান দিকে আসবে, হ্যাঁ কি না? তাহলে ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে 0. মন দিয়ে শুনবে, কি আছে? 0.257, এটাকে তোমাকে গুণ করতে বলেছে 100 দিয়ে। তাহলে কি হবে? দশমিকের পজিশন কোথায়? এখানে। এবার গুণ করছো, কটা জিরো আছে? দুটো। তাহলে যতগুলো জিরো থাকবে তত ঘর দশমিক ডান দিকে যাবে, ব্যাস। তাহলে এখানে দশমিক আছে, কটা জিরো? দুটো। তাহলে একটা, দুটো। তাহলে এটার ক্যালকুলেশন করলে কত পাবো? 0. পয়েন্ট তো আর থাকবে না, তাহলে হয়ে যাবে 25.7। কেন? আর আমার জিরোর দরকার নেই, কেন? কারণ দশমিক তো চলে গেছে। আমরা এই জিরোটা কেন ইউজ করছিলাম? দশমিককে বোঝানোর জন্য। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করো, যেহেতু 100-র পর দুটো জিরো আছে, তাহলে দশমিক দুবার ডান দিকে যাবে। তাহলে একবার, দুবার। তাহলে 5-এর পর পড়লো 25.7। ওকে। তারপর ধরো এরকম একটা আছে যে 92.7865 ইন্টু 10। তাহলে 10 আছে, মানে কটা ঘর পর জিরো? কটা জিরো আছে? একটা। তাহলে এক ঘর দশমিক সামনে যাবে। তাহলে কত হয়ে যাবে? 927.865। কারো বুঝতে প্রবলেম আছে এই 10, 100, 1000 এগুলো দিয়ে ভাগ বা গুণ? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একবার তাড়াতাড়ি জানাও। এটা বুঝতে কারো কোনো রকম প্রবলেম আছে কিনা আমাকে তাড়াতাড়ি একবার জানাও। কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো যদি না জানো ফিজিক্স বুঝতে পারবে না। ফিজিক্স বোঝার জন্য এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ফিজিক্স বোঝার জন্য এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সো এগুলো না জানলে তুমি ফিজিক্স পারবে না, আগেই বললাম। ওকে? ওকে, বোঝা গেছে? আচ্ছা, তোমাদের কমেন্ট আসছে না কেন? তাহলে এই এই জায়গাগুলো শিখেছো, এই জায়গাগুলো শিখেছো। আচ্ছা, তোমরা একবার বলো, এগুলো কি টাইম ওয়েস্ট মনে হচ্ছে তোমাদের? যে মনে হচ্ছে স্যার এগুলো তো জানি, দরকার নেই, আপনি পড়ান, শুধু ফিজিক্স পড়ান, এরকম মনে হচ্ছে না? করাবো? তোমরা আমাকে বলো। একদম ক্লিয়ার? ওকে, গুড। আচ্ছা, সবাইকে এগুলো জানো? সবাইকে এগুলো জানো না মনে আজকে শিখছো? এমন কেউ আছো যারা আজকেই শিখছো, এর আগে কোনোদিন করনি এগুলো? আরেকবার বলবো, তার মানে অনেকে আছো যারা জানো না। দেখো, কিছু না, যদি তুমি কোনো সংখ্যাকে 100, 1000, 10, 1000, 10,000, মানে একের পর অনেকগুলো জিরো এরকম কিছু দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? যেখানে দশমিক আছে তত থেকে বাম দিকে যতগুলো জিরো থাকবে তত ঘর বাম দিকে যাবে। আর যদি গুণ করো, তাহলে যেখানে দশমিক আছে যটা জিরো আছে তত ঘর ডান দিকে যাবে, ব্যাস, এই দুটো। তাহলে এখানে দশমিক ছিল, 100 দিয়ে গুণ করছো, মানে দুটো জিরো আছে, তাহলে দু ঘর ডান দিকে যাবে। তাই দেখো, এখানে দেখো, এই এক ঘর, দু ঘর, 5-এর পর বসলো। এখানে দেখো 92.78 আছে, 65, তাহলে 10 দিয়ে গুণ করছো, মানে একটা শূন্য, তাহলে এই ঘরটা এক ঘর যাবে, তাই 7-এর পর বসলো। ভাগের ক্ষেত্রে এক ঘর বাম, মানে যতটা জিরো থাকবে তত ঘর বাম দিকে, গুণের ক্ষেত্রে যতগুলো জিরো থাকবে তত ঘর ডান দিকে। যারা জানো না পরে শিখে নেবে, ঠিক আছে? আরেকবার রেকর্ডিংটা দেখে শিখে নেবে, আমি ধরে ধরে বুঝিয়েছি। আচ্ছা, এরপর এরপর আমরা আরেকটা জিনিস শিখাই। কি? অনেকে হয়তো জানো না এগুলো, তার জন্য আমি শেখাচ্ছি, ভালো করে বোঝো। আমি জানি যে অনেকে জানো না, ঠিক আছে? কিন্তু এগুলো বারবার আমাদের কাজে লাগবে। দেখো কিরকম, ধরো আমার কাছে কোথাও লেখা আছে 10-এর স্কোয়ার। এটার মানে জানো? এটাকে এক্সপ্যান্ড করলে কি হবে? তুমি বলবে স্যার 100, 100 তো আমি জানি, এটা তো তুমি 10-এর স্কোয়ার 100 হয় জানো। আমি যদি তোমাকে 10,000-এর স্কোয়ার বলি তখন কত লিখবে? আচ্ছা, ওটা তো আলাদা ব্যাপার, 10-এর স্কোয়ার তুমি 100 জানো তাই। দেখো কিভাবে, এইরকম 10-এর কোনো পাওয়ার, 10-এর, 100-র, 1000-এর, 10,000-এর, এরকম যদি কোনো পাওয়ার থাকে, এটাকে পাওয়ার বলে। পাওয়ার থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখি? এই উপরে যত আছে, পাওয়ারে যত আছে একের পর ততগুলো জিরো বসে। কি বললাম? উপরে পাওয়ারে যত যে সংখ্যাটা আছে
একের পর ততগুলো জিরো বসে। বোঝাতে পেরেছি? উপরে যত পাওয়ার আছে একের পর ততগুলো শূন্য বসে। তাহলে উপরে কত আছে পাওয়ার? 2, তাহলে একের পর দুটো জিরো বসবে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 10-এর কিউব, আমি কি বলবো? একের পর তিনটে জিরো মানে 1000। কেউ যদি বলে 10-এর পাওয়ার 4, তাহলে আমি কি বলবো? একের পর চারটে জিরো, তার মানে 10,000। কেউ যদি বলে 10^5, তাহলে একের পর পাঁচটা জিরো, 3, 4, 5। বোঝা গেছে না? এতটুকু যায়নি? এতটুকু বোঝা গেছে না যায়নি? তাহলে কি বললাম? এগুলোকে কিভাবে এক্সপ্যান্ড করে? পাওয়ারে যা থাকবে একের পর ততগুলো জিরো। এখানে পাওয়ারে 2 আছে, একের পর দুটো জিরো। 3 আছে, তিনটে জিরো। 4 আছে, চারটে জিরো। 5 আছে, পাঁচটা জিরো। ক্লিয়ার? এবার যদি উল্টো থাকে, কি বললাম? উল্টো। এবার ধরো এই পাওয়ার না থেকে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে যেটাকে তোমাকে পাওয়ারে লিখতে হবে। সাপোজ তোমাকে এইভাবে একটা জিনিস দিয়ে দিয়েছে যে অন 0 0 0 0 0 এই সংখ্যাটাকে তুমি কিভাবে লিখবে? কি করবে? একের পর কতগুলো জিরো আছে গুনো। যদি যতগুলো পাওয়ার যা আছে ততগুলো জিরো বসে একের পর, তাহলে যতগুলো জিরো আছে একের পর তত পাওয়ার বসবে। মন দিয়ে শোনো, পাওয়ার যত আছে ততগুলো যদি জিরো বসে একের পর, তাহলে একের পর যতগুলো জিরো আছে পাওয়ারে তত বসবে। তো দেখতে পাচ্ছ 3 3 6টা জিরো আছে, তার মানে এটাকে আমরা পাওয়ারে লিখলে কি লিখবো? 10^6। একের পর যটা জিরো পাওয়ারে তত, আর এখানে পাওয়ারে যত থাকবে একের পর ততগুলো জিরো। বোঝা গেছে? আচ্ছা, লাস্ট একটা করাচ্ছি। ধরো এরকম আছে, তাহলে এটাকে আমি পাওয়ারে লিখতে চাইছি। কি করব? কটা জিরো আছে? 3টে, 6টা, 8টা। তাহলে একের পর 8টা জিরো মানে 10^8। ওকে, দেখো এই জায়গাটা বোঝা গেছে কিনা একবার বলো। এই জায়গাটা বোঝা গেছে কিনা একবার বলো। যেগুলো শিখতে ভালো লাগছে আমাকে একবার বলো। এগুলো শিখতে ভালো লাগছে না ভালো লাগছে না? মনে হচ্ছে যে হ্যাঁ স্যার এগুলো এখন এখন ভালো করে ক্লিয়ার হচ্ছে। আগে স্যার মানে আইডিয়ার উপর বলতাম, কখনো ঠিক হতো কখনো ঠিক হতো না, এখন স্যার সব বুঝতে পারছি, এরকমটাই ফিল হচ্ছে? বলবে, আমি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো সেগুলো অ্যান্সার দেবে, তাহলে আমাকে সেই মতো আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে? দেখো সবাই যদি জানো তাহলে তো করিয়ে লাভ নেই, তাই না? আমাকে এমন জিনিস করাতে হবে যেগুলো প্রত্যেকের হেল্প হবে, আর এগুলো তোমার বারবার লাগবে, মাস্ট লাগবেই তোমার। তুমি আজকেই দেখতে পাবে কতবার ইউজ হবে। যে যত ভালো এগুলো বুঝবে তার জন্য ফিজিক্স পড়তে তত সহজ হয়ে যাবে। ঠিক আছে? সেগুলো করাবো তাহলে। ওকে, চলো। গুড। তাহলে আমরা শিখলাম কি? যে একের পর পাওয়ার যতগুলো যত আছে ততগুলো জিরো বসবে, আর যদি যতগুলো জিরো আছে একের পর তত পাওয়ারে বসবে। ওকে, চলো। গুড। তাহলে এটাও শিখলাম। আচ্ছা, এবার এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখি, যেটা আমাদের কাজে লাগবে বারবার। ওকে, দেখো কি। আচ্ছা, আমি এই 1/10 এটাকে 10^-1 লিখতে পারি। কারো আপত্তি আছে? না এটা পারি না? এটা লিখতে পারি কি পারি না? আচ্ছা, পারি কি পারি না সেটা বোঝার আগে তোমরা সূচক পড়ার সময় একটা ফর্মুলা পড়েছিলে, যে অন বাই যে কোনো সংখ্যা, এ ধরো এ একটা সংখ্যা। কি বললাম? অন বাই যে কোনো সংখ্যা, যেখানে এ হচ্ছে একটা সংখ্যা, যদি থাকে, অন বাই এ যদি থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা লিখতে পারি অন বাই এ। এ হচ্ছে একটা কোনো সংখ্যা, 1 2 3 4 যা ইচ্ছা সেই সংখ্যা, সেটাকে আমরা লিখতে পারি স্যার a^-1। ওকে, এটা লিখতে পারি। পড়েছো ছোটবেলায় যে অন বাই যে কোনো সংখ্যা তাকে আমরা লিখতে পারি a^-1। তার মানে আমরা 1/10 যদি থাকে সেটাকে লিখতে পারি 10^-1। কারো আপত্তি নেই? তাহলে 1/10 মানে 10^-1। 1/10 মানে 10^-1। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝেছো? আচ্ছা, তাহলে এখানে দেখো পাওয়ারে কিছু নেই, কত আছে? 1 আছে। মন দিয়ে শোনো, এখানে পাওয়ারে 1 আছে, এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। তাহলে পাওয়ারে 1 যদি থাকে, তাহলে সেটা উপরে গিয়ে -1 হচ্ছে। তাহলে পাওয়ারে যদি 2 থাকে তাহলে উপরে গিয়ে -2 হবে। পাওয়ারে যদি 3 থাকে উপরে গিয়ে -3 হবে। পাওয়ারে যদি 4 থাকে উপরে গিয়ে -4 হবে। তার মানে আমরা এটা লিখতে পারি 1/10 এর স্কোয়ার মানে 10^-2। 1/10 এর কিউব মানে 10^-3 লিখতে পারি। কারো আপত্তি নেই? কারো আপত্তি নেই? বোঝা গেছে না যায়নি? তাহলে এই জায়গাগুলো ভালো করে ক্লিয়ার করো। দেখো
এখানে পাওয়ারে 1 ছিল, তাই উপরে গিয়ে -1 হলো। তাহলে এখানে পাওয়ারে 1 থাকলে -1, যদি পাওয়ারে 2 থাকে +2, তাহলে -2, পাওয়ারে 3 থাকলে -3। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার তো সবার? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার ধরো এরকম কিছু থাকলো যে 1/1000, 1/1000। তো এটাকে তুমি ওই 0 0 দেখো কোথায় দশমিক আছে, এখানে। তাহলে 3 ঘর দশমিক সামনে আসবে, তাহলে এটাকে লিখতেই পারো 0.001 লিখতে পারো। কিন্তু আমাদের এই 0.001 এর থেকে এগুলো বারবার বেশি ইউজ হবে ফিজিক্সে, ঠিক আছে? এগুলো বারবার বেশি ইউজ হবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো, তাহলে আমরা এই 1/1000 কে এইভাবে লিখতে পারি যে 1000, তার মানে এটা পাওয়ারে কত আছে, 3টে জিরো, তার মানে 10³ 10-এর পর কটা আমি শিখালাম না এক্ষুনি, যদি 6টা জিরো থাকে 10-এর উপর 6 বসবে, যদি 8টা থাকে 10-এর উপর 8। তাহলে সেম ভাবে এখানে নিচে 3টে জিরো আছে, তাহলে 10³ এখন পাওয়ারে 10³ আছে, তাহলে উপরে গেলে 10⁻³ বোঝা গেল? বোঝা গেছে? তাহলে আমরা ডাইরেক্ট এই 1000 দেওয়া থাকলেও করতে পারবো, কিছুই না, 1000 মানে তো 10³ না। 1000 মানে একটু আগে শিখলাম, দেখো 1000 মানে 10³ মানে 3টে জিরো আছে, তাহলে 10³ এবার প্লাসের 3 আছে, তাহলে উপরে গেলে -3। এখনই শিখলাম। দেখো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই জায়গাটা ভালোভাবে বুঝেছো কি না একবার বলো? এই যে এখন পাওয়ারের যে চেঞ্জটা শেখালাম সেটা ভালো করে বুঝেছো কি না বলো? একদম জলের মতো ক্লিয়ার, একদম জলের মতো ক্লিয়ার, বোঝা গেছে ভালোভাবে? গুড। তাহলে তাহলে আমরা এই কথাটা লিখতে পারি, উল্টো কথাটা লিখতে পারি। এবার সাপোজ ধরো আমাকে এরকম দেওয়া থাকলো যে 10⁻⁻4 এটা দেওয়া থাকলো, তো আমি এটাকে লিখতে পারি না 1/10⁻4? লিখতে পারি। উল্টো কথা, এটা মানেই তো এক্ষুনি শিখলাম এটা, তাহলে এটা মানে এটা হবে, উল্টো হবে। ব্যাস। তাহলে ধরো পাওয়ারে কিছু 10-এর উপর পাওয়ারে মাইনাস কিছু আছে, ধরো 10⁻², তার মানে আসলে কি 1/10²। 10⁻³ মানে 1/10³। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বোঝা গেছে? বুঝছো? বোঝা গেছে না যায় নাই? ওকে, এবার তোমরা দেখো এগুলো কিভাবে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আরেকবার রিভাইজ দিয়ে নাও যা যা শিখালাম। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আমরা দেখলাম যে সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে যে লিখেছিলাম যে 1/10 মিটার, এটাকে 0.1 মিটার লিখতে পারি। আবার এটাকে 10⁻⁻1ও লিখতে পারি। পারি। দেখো 10-এর উপরে +1 আছে, তার মানে উপরে গেলে -1। বোঝা গেছে? তাহলে 0.1 মানেও যা, 10⁻⁻1 মানেও তা। বাট আমরা এটা ইউজ করার থেকে এগুলো বেশি ইউজ করব, ঠিক আছে? তার জন্য আমি শেখাচ্ছি। ওকে, তারপর দেখলাম 100, 1000, 10,000 দিয়ে ভাগ। ভাগ কি? যেখানে দশমিক আছে ভাগ করলে একের পর যতগুলো জিরো আছে তত ঘর বাম দিকে আসবে, আর যদি গুণ করি তাহলে যেখানে দশমিক আছে তত ঘর ডান দিকে যাবে, যতগুলো জিরো থাকবে তত ঘর। তারপর দেখলাম যে এগুলো এক্সপ্যান্ড করা, আর যদি বড় দেওয়া থাকে ছোট কিভাবে লিখবো। তারপর দেখলাম যে এই মাইনাসের পাওয়ার কিভাবে চেঞ্জ করব। বোঝা গেছে? এতটুকু আশা করি সবাই শিখে নিয়েছো। এই জায়গাটা ভালোভাবে বোঝা গেছে কিনা বলো একবার আমাকে তাড়াতাড়ি। তোমাদের কমেন্ট আসছে না, না কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ক্লাস কি বন্ধ হয়ে গেল? दो दिलों का ये प्रेम कहानी ले आए, देखो कहाँ इन लकीरों में मिलना अपना था, जन्म पहले लिखा हमारी मिलन को इतर से जो नैना, इन्हें आज ना रोकना। হয়েছে? বোঝা গেছে? একবার তাড়াতাড়ি কমেন্ট বলো, কমেন্টে বলো। तुम्हें आज पाएंगे या मर ही जाएंगे। আচ্ছা, তোমাদের কাছে অনেক লেটে যাচ্ছে। ওকে, চলো তাহলে।
তাহলে আমরা পরেরগুলো শিখি। আশা করি এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। যাদের প্রবলেম আছে তারা একবার আবার রেকর্ডিংটা দেখে নেবে। আর এই ক্লাসটা আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো আর একবার রেকর্ডিং দেখার জন্য। ওকে, এই ক্লাসগুলো অবশ্যই আর একবার রেকর্ড দেখবে, ধরে ধরে সময় নিয়ে বোঝার জন্য রেকর্ড দেখতে হবে, কারণ লাইভ ক্লাস অনেক কিছু বুঝতে পারবে না, কারণ ফার্স্ট ফার্স্ট পড়াতে হবে আমাকে একটু। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এগুলো আমরা শিখলাম, খুব ভালো জিনিস। এবার দেখো, তাহলে আমরা কি দেখলাম, যে মিটার থেকে সেন্টিমিটারে চেঞ্জ করা, আর সেই চেঞ্জ করার জন্য যা যা আমাদেরকে শিখতে হবে, যা যা বুঝতে হবে, সবকিছু মোটামুটি আমাদের করা হয়ে গেল। ওকে, এবার দেখো, এবার মিটার থেকে সেন্টিমিটারে তো শিখলাম, তাহলে এবার ভরের চেঞ্জটাও দেখে নিই। এবার তাহলে ভরের চেঞ্জটাও দেখে নিই। তাহলে ভর কি, এসআই পদ্ধতিতে ভর হচ্ছে সিজিএসে গ্রাম আর এসআই কেজি, তাহলে গ্রাম থেকে কেজি আমরা কিভাবে কনভার্ট করব। দেখো ওখানে ছিল 100 আর 100 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, এখানে 1000 দিয়ে ভাগ 1000 দিয়ে গুণ, সেম কনসেপ্ট। এখানে গ্রাম ছোট, কেজি বড়, তাহলে গ্রাম থেকে যদি কেজিতে আসতে চাও, ছোট থেকে বড়, তাহলে 1000 দিয়ে ভাগ, আর যদি কেজি থেকে গ্রামে যেতে চাও তাহলে 1000 দিয়ে গুণ। ব্যাস, একই জিনিস। ওখানে 1000 ছিল, এখানে 100 ছিল, এখানে 1000। ক্লিয়ার হয়েছে? ওখানে 100 ছিল, এখানে 1000, এটাই ডিফারেন্স। বাকি সব কিছু সেম। ক্লিয়ার? ওকে, গুড। তাহলে সেম জিনিস আমরা এটারও কয়েকটা এক্সাম্পল না, ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দেখে নি। সরি, এক্সাম্পল কয়েকটা দেখ খালি। কি? যেমন ধরো, তোমাকে কেউ জিজ্ঞেস করলো 2 কেজি সমান কত গ্রাম। তাহলে দেখলে তুমি যে যখনই তুমি কেজি থেকে গ্রামে যাবে, কেজি থেকে গ্রাম 1000 দিয়ে গুণ, তার মানে 2 ইন্টু 1000, তার মানে 2000 গ্রাম। তার মানে বেসিক্যালি কি শিখলাম? বেসিক্যালি আমরা শিখলাম যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, তার জন্য 1000 দিয়ে গুণ করছি। 1 কেজি যদি 1000 গ্রাম হয়, তাহলে 2 কেজি মানে 2000 গ্রাম, 3 কেজি মানে 3000 গ্রাম, 4 কেজি মানে 4000 গ্রাম। কারো বুঝতে আপত্তি আছে? তাহলে যত কেজি থাক সেটাকে আমাকে গ্রামে প্রকাশ করতে হলে জাস্ট ক্যালকুলেট করে দেবো 1000 দিয়ে গুণ। আচ্ছা, ওকে। এবার ধরো এরকম দেওয়া আছে যে 1 গ্রাম সমান কত কেজি। এই যে এতক্ষণ জিনিসগুলো শিখালাম, এবার থেকে কাজে লাগতে শুরু করবে। দেখো, 1 গ্রাম সমান কত কেজি। তো তুমি জানো যে যত গ্রাম থাকবে সেটাকে কেজি টানতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1 কে আমরা 1000 দিয়ে ভাগ করলাম। এখন আমরা প্রত্যেকটা স্টেপ শিখবো, পরে স্টেপ অটোমেটিক তুমি জাম্প করতে পারবে। আর 1000 মানে আমরা দেখলাম 1 এর পর 3টে 0 মানে 10 কিউব লিখতে পারি। আর নিচে 10 কিউব আছে, তার মানে উপরে গেলে 10⁻³ তাহলে এত কেজি। তাহলে আমরা বেসিক্যালি দেখলাম যে 1 গ্রাম মানে বেসিক্যালি 10⁻³ কেজি। 1 গ্রাম মানে বেসিক্যালি 10⁻³ কেজি বলতে পারি। এই জায়গাটা কারো বুঝতে প্রবলেম আছে? তাহলে আমরা দেখলাম 1 গ্রাম মানে হচ্ছে বেসিক্যালি 10⁻³ কেজি। আর 1 কেজি মানে কত? 1 কেজি মানে, দেখো, তাহলে 1 কেজি মানে হচ্ছে স্যার 10 কিউব গ্রাম। দেখতে পাচ্ছ এই পাওয়ার? এগুলো কেন আনছি জানো? কারণ তুমি যখন অঙ্ক করবে আর ওই হাজার ফাজার দিয়ে গুণ করার দরকার পড়বে না। হয় যদি কেজি থেকে গ্রামে আনতে চাও 10 কিউব দিয়ে গুণ করে দাও, আর গ্রাম থেকে কেজি আনতে গেলে 10⁻³ দিয়ে গুণ করে দাও, হয়ে গেল, সলিউশন হয়ে গেল, ইজিলি হয়ে যাবে। ওকে, আচ্ছা সেগুলো আমরা পরে দেখবো। আমরা আগে তার আগে মানে ইউনিট চেঞ্জের জিনিসগুলো আমাকে শিখতে হবে একটু, তারপর আমরা ওগুলো দেখবো। ওকে, তাহলে বেসিক্যালি আমরা কি দেখলাম? বেসিক্যালি আমরা দেখলাম যে 1 গ্রাম মানে 10⁻³ কেজি, আর 1 কেজি মানে 10 কিউব গ্রাম। তার মানে আমি এটাও তো লিখতে পারি। দেখো, তার মানে আমি যখন গ্রাম থেকে কেজিতে আসতে চাইবো, তাহলে 1000 দিয়ে ভাগ করাও যা, 10⁻³ দিয়ে গুণ করাও তা। মন দিয়ে বুঝবে, 1000 দিয়ে কোনো জিনিসকে ভাগ করছো, 1000 1/1000 মানেই তো 10⁻³, তাই না? তাহলে কোনো জিনিসকে 1000 দিয়ে ভাগ করাও যা বোঝায়, 10⁻³ দিয়ে গুণ করাও তাই বোঝায়। তার মানে গ্রাম থেকে কেজিতে আসতে গেলে আমাকে কোনো জিনিসকে কি করতে হবে? 10⁻³ দিয়ে গুণ, সিম্পল। আর কেজি থেকে গ্রামে যেতে গেলে 10 কিউব দিয়ে গুণ। কি? 10 কিউব দিয়ে গুণ। তাহলে দেখো, আর ভাগের ঝামেলা আমরা রাখলাম না। ভাগটাকে হটানোর জন্য, দুটোকে গুণ আনার জন্য আমরা এই কনসেপ্টটা শিখলাম যে 1/1000 মানে হচ্ছে আসলে 10⁻³। তার মানে এটাও যা এটাও তা। তার মানে কোনো জিনিসকে 1/1000 দিয়ে ভাগ করা যা বোঝাচ্ছে, সেটাকে 10⁻³ দিয়ে গুণ করা বোঝাচ্ছে। তাহলে সিম্পল ভাবে গ্রাম থেকে কেজিতে আসতে গেলে আমরা 10⁻³ দিয়ে গুণ করব, আর কেজি থেকে গ্রামে যেতে গেলে 10 কিউব দিয়ে গুণ করব।
ওকে, সেম ভাবে ধরো মিটার আর সেন্টিমিটার। তো আমরা দেখেছিলাম যে, সরি উল্টো লিখলাম, ধরো সেন্টিমিটার মিটার লিখি তাহলে একই রকম ভাবে হবে, সেন্টিমিটার আর মিটার। তো আমরা দেখেছিলাম যখন সেন্টিমিটার থেকে মিটারে আসছিলাম, আমরা কোনো জিনিসকে কি করছিলাম, ধরো 1 সেন্টিমিটার সমান কত মিটার দেখতে চাইছো, তাহলে 1/100। তো 1/100 মানে কি 1/10 স্কোয়ার, মানে তো 10⁻²। তার মানে কোনো জিনিসকে সেন্টিমিটার থেকে মিটার আসতে চাইলে আমরা ডাইরেক্ট 10⁻²² দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল। আর যদি মিটার থেকে সেন্টিমিটারে যেতে চাই তাহলে 10 স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। এই জায়গাটুকু বোঝা গেছে? এই জায়গাটুকু বোঝা গেছে না কারো ডাউট আছে? বোঝা গেছে? ক্লিয়ার তো? এবার বুঝতে পেরেছো ভালো করে? তাহলে আর তোমাকে ওই জটিল হাজার দিয়ে ভাগ গুণ জানতে হবে না। জাস্ট মনে রাখবে গ্রাম থেকে কেজিতে আসতে গেলে 10⁻³ দিয়ে গুণ, আর যদি কেজি থেকে গ্রামে যেতে যাও 10 কিউব। আচ্ছা তুমি বলবে স্যার হাজার দিয়ে করলে তো, হ্যাঁ দেখো, যখন দেখবে এই 100 1000 এই টাইপ আছে তখন এটা অ্যাপ্লাই করবে। আর যদি এমনি নর্মাল থাকে, ধরো এরকম আছে যে 3.4 কেজি, তখন আর 10⁻³ এসব ঝামেলায় যেতে হবে না, ডাইরেক্ট হাজার দিয়ে ভাগ করে দিবে, যেটা নর্মাল জানো সেটা। আমি দুটোই শিখিয়ে রাখলাম যাতে তোমাদের হেল্প হয়। ওকে, চলো এবার দেখো আমি একটা এক্সাম্পল করাচ্ছি। ওকে, একটা এক্সাম্পল করাচ্ছি। সাপোজ তোমাকে জিজ্ঞেস করলো যে 10 গ্রাম সমান কত কেজি, জিজ্ঞেস করলো 10 গ্রাম সমান কত কেজি। তাহলে আমরা কি করব, আমরা এক্ষুনি শিখলাম গ্রাম থেকে কেজিতে আসতে গেলে আমরা 10⁻³ দিয়ে গুণ করে দিই, 10⁻³ দিয়ে গুণ করে দিই, তাহলে এত কেজি, ব্যাস হয়ে গেল। এবার এখানে 10, এখানে 10⁻³ আমরা সূচকের যোগ করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, সূচকের যোগ এখনো শিখিনি তাই আমি এই জায়গাটা এখন বলছি না, এই জায়গাটা একটু পর বলছি, ঠিক আছে, একটু পর, এই জায়গাটা একটু পরে আসছে। ওকে, এখন এইটুকু ইগনোর করো, এই জায়গাটা একটু পরে আমি বলছি, কারণ সূচকের যোগ গুণ আমি এখনো শেখাইনি, সো তোমাদের বুঝতে প্রবলেম হইবে। ওকে, চলো এখন এটা ছাড়ো, এটা ছাড়ো, আমি এটা পরে আসছি। ওকে, যাই হোক বুঝেছো? তাহলে বেসিক জিনিসগুলো বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? ওকে গুড। চলো এবার আমরা দেখব, এক সেকেন্ড। তাহলে আমরা গ্রাম, ভর আর এর চেঞ্জ করা খুব ভালোভাবে শিখে নিলাম, তাই না? এবার আমরা একটা একটা করে রাশি ধরে ধরে জিনিসগুলো শিখবো। ধরো আয়তন, প্রথম আমরা একটা ভৌত রাশি সম্পর্কে পড়বো, যার নাম হচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল আলাদাভাবে ভৌত রাশিটাকে পড়বো, সেটার নাম হচ্ছে আয়তন। কি বললাম? সেটার নাম হচ্ছে আয়তন। আয়তন ভৌত রাশিটা কি জিনিস, এটার একক কি, কিভাবে কি হয়, সবকিছু আমরা দেখবো। তো আয়তন, কোন জিনিসের আয়তন আমরা কিভাবে বের করি, বস্তুটার দৈর্ঘ্য কতটা, বস্তুটার প্রস্থ কতটা, মানে কতটা মোটা, প্রস্থ মানে কতটা মোটা, আর বস্তুটার উচ্চতা কতটা, মানে বস্তুটা কত উঁচু, সেই তিনটেকে গুণ করলে যে রাশিটা আমরা পাই, একটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে গুণ করলে যে রাশিটা পাই তার নাম হচ্ছে আয়তন। বোঝাতে পেরেছি? তাহলে আয়তন বেসিক্যালি কি, একটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে যদি গুণ করো তাহলে বস্তুটার যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে ওই বস্তুর আয়তন। একটা যদি এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে ধরো একটা তুমি, যেটা সব থেকে ফেমাস এক্সাম্পল লুডুর ছক্কা, যেটা দিয়ে সবাই দেখায়, ঠিক আছে, তাহলে এটা ধরো একটা লুডুর ছক্কা, এই যা, এই যা, বৃত্ত হয়ে গেল কেন, ওকে একটু দাঁড়াও, লুডুর ছক্কা তাই কেন। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, একটা জিনিস বলো, কোন জিনিসের দৈর্ঘ্য, সেটা তো দৈর্ঘ্য, প্রস্থ এটাও তো একটা দৈর্ঘ্য, তাই না? প্রস্থ মানে একটা বস্তু কতটা মোটা সেটাকে তুমি তো মিটারে বলবে বা সেন্টিমিটারে বলবে, উচ্চতা এটাও তো একটা দৈর্ঘ্য, তাহলে তিনটেই তো দৈর্ঘ্য। তাহলে আয়তনকে আমরা শর্টকাটে কি লিখি, ডাইরেক্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এসব না লিখে ডাইরেক্ট লিখি আয়তন মানে বেসিক্যালি হচ্ছে দৈর্ঘ্যের কিউব। আয়তন মানে বেসিক্যালি হচ্ছে দৈর্ঘ্যের কিউব। তিনবার দৈর্ঘ্য, তিনবার দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্যের কিউব। দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তিনটেই তো দৈর্ঘ্য, প্রস্থ একটা দৈর্ঘ্য, উচ্চতা একটা দৈর্ঘ্য, তাহলে তিনটেই দৈর্ঘ্য, তাহলে আয়তন মানে বেসিক্যালি হচ্ছে দৈর্ঘ্যের কিউব। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? কারো কি যায়নি বলো? এতটুকু বোঝা গেছে না যায়নি? কারো ডাউট থাকলে বলো, এই জায়গাটুকু নিয়ে কারো ডাউট আছে যে আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্যের কিউব? ওকে, যদি এটা বোঝো তাহলে এবার দেখো, তাহলে ধরো এই কিউবটা, এই যে আমি লুডোর ছক্কাটা নিয়েছি, এর ধরো দৈর্ঘ্য হচ্ছে এল, মানে এটাও দৈর্ঘ্য, এতটা বড় এল, দৈর্ঘ্যটা হচ্ছে এল। প্রস্থ মানে কতটা মোটা, তার মানে কোনটা, এটা, কতটা মোটা, তাহলে এটাও এল ধরে নিলাম, সমান ধরে নিলাম তিনটে। আর বস্তুটার উচ্চতা হচ্ছে এল, এই যা, কি হয়ে গেল, উচ্চতা হচ্ছে এল। তাহলে এই কিউবটার আয়তন কত হবে, এই কিউবটার আয়তন, তুমি বলবে আয়তন মানে স্যার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্যের কিউব। তো আমরা দেখলাম স্যার এখানে তিনটাই এল, তার মানে এল ইন্টু এল ইন্টু এল মানে স্যার এল কিউব।
তাহলে এর আয়তন হয়ে যাবে এল কিউব। দেখাচ্ছে দেখো, দৈর্ঘ্য এল, প্রস্থ এল, উচ্চতা এল, তার মানে তিনটে এল গুণ হয়ে গেল এল কিউব। যদি এখানে সেম না হতো, ধরো এরকম হতো যে এটা 2 মিটার, এটা 3 মিটার, এটা 4 মিটার, তাহলে কি করতাম 3 × 2 × 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, তাহলে ওর আয়তন হতো 24। বোঝা গেছে না যায়নি? এতটুকু নিয়ে সব এতটুকু ক্লিয়ার। আয়তন রাশিটা, আয়তন কোনো জিনিসের কি করে বের করব সেটা বুঝেছো। আয়তন কি করে বের করব, বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। ধরো তোমার আয়তন বের করতে বললাম, কি করবে, তোমার দৈর্ঘ্য কতটা, তোমার প্রস্থ কতটা মানে তুমি কতটা মোটা, আর তোমার উচ্চতা কতটা, সেই তিনটে গুণ করে দাও, তোমার আয়তন বেরিয়ে যাবে। বেসিক্যালি আয়তনে যদি ফিল নিতে চাও, তাহলে বেসিক ব্যাপার হচ্ছে ওকে যদি ফাঁকা রাখো, ধরো কোনো একটা বস্তুর আয়তন বের করছো মানে ওর ভিতর যদি ফাঁকা অংশ রাখো, তাহলে কতটা জিনিসও ধরতে পারবে। বোঝা গেল? আবার বোঝাচ্ছি, দেখো সাপোজ কোনো জলের বোতলে লেখা আছে 1 লিটার, ওর আয়তন হচ্ছে 1 লিটার, তার মানে কি ওর মধ্যে 1 লিটার আয়তনের জল আসবে। ওর ওই যে ফাঁকা অংশ কতটা আছে, 1 লিটার জল ধরার মতো ওর ক্ষমতা আছে। ফাঁকা যদি রাখো, আর না ফাঁকা রাখলে তো অলরেডি কিছু আছে, তাই না? যদি ফাঁকা না রাখো, সাপোজ একটা কাঠের টেবিল, ওর আয়তন বের করছো মানে কি, মানে ওর মধ্যে ওই ওই আয়তনের কাঠ আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আয়তনের আমরা একক দেখব, কি করে একক। এবার এখন থেকে দেখো, একক আর মুখস্থ করার দরকার নেই, একক নিজে নিজে বের করবে। শুধু তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো, আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, এই যে মানে এই রাশিগুলো আসলে কি, এটাকে রিপ্রেজেন্ট করা জানতে হবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একক সব কিছু তুমি কি করবে, এমনি নিজে নিজে বের করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আয়তনের একক আমরা জানি যে দুই ধরনের একক, একটা হয় এসআই আর একটা হচ্ছে সিজিএস। একটা এসআই সিজিএস। আচ্ছা, আয়তন মানে আমরা দেখলাম দৈর্ঘ্যের কিউব, তো দৈর্ঘ্যের এসআই একক কি, তুমি বলবে স্যার মিটার। তাহলে আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, তাহলে এসআই একক কি হবে আয়তনের, মিটার কিউব। সিজিএস, দৈর্ঘ্যের সিজিএস একক কি, সেন্টিমিটার। তাহলে আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, তার মানে সেন্টিমিটারের কিউব। বোঝা গেছে? সেমি কিউব। এই সেমি কিউবেরই আরেকটা নাম হচ্ছে সিসি। সেমি কিউব, এটাকে শর্টকাটে লিখে সিসি, অনেক সময় সিসি সিসি পাবে, তখন কনফিউজ হয়ে যাবে। সেমি কিউব মানে আয়তনের কিউব, সিসি মানে আয়তনের কিউব। আসলে সেমি কিউব দুটো শর্ট ফর্ম হচ্ছে সিসি। ওকে, তাহলে দেখো একক তোমাকে মুখস্থ করতে হবে। তুমি যদি জানো যে আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্যের কিউব, এখন দৈর্ঘ্যের তুমি এসে একক জানো মিটার, দৈর্ঘ্যের একক মিটার, তাহলে দৈর্ঘ্যের কিউব হচ্ছে, তার মানে আয়তনের একক কি হবে, মিটার কিউব। সিজিএস একক জানো সেন্টিমিটার, তাহলে আয়তনের সিজিএস একক কি হবে, সেন্টিমিটার কিউব। কারো বুঝতে প্রবলেম আছে? কারো বুঝতে এতটুকু নিয়ে কোনো রকম ইস্যু আছে? তুমি বলবে না স্যার, এতটুকু নিয়ে কোনো ইস্যু আমার নাই। ওকে, নাই, নেই না, নাই, নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে। বুঝেছো? তাহলে বের করা পারবে এইভাবে, প্রত্যেকটা রাশির বের করা যাবে, তুমি জাস্ট ওয়েট করো আর মজাটা দেখো। ওকে, এবার তোমাদের যে জিনিসটা লাগবে প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে আয়তনের এসআই একক থেকে আয়তনের সিজিএস এককে কনভার্সন, বা সিজিএস থেকে এসআই এককে কনভার্সন। দেখো, মানে বেসিক্যালি মিটার কিউব থেকে আয়তনের এসআই একক, সেন্টিমিটার কিউব বা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে পরিবর্তন। ধরো তোমাকে একটা ভ্যালু দেওয়া থাকলো মিটার কিউবে, যে 10 মিটার কিউব দেওয়া আছে, তাহলে ওটাকে সেন্টিমিটার কিউবে লিখতে হলো। তাহলে কি করবে দেখো, তোমার যখন একটা অঙ্ক দেওয়া আছে, ধরো অঙ্কে আয়তনের একটা ভ্যালু দেওয়া আছে যে 10 সেমি কিউব, এবার তোমার বাকি রাশিগুলো সব এসআই দেওয়া আছে, তাহলে এটা তো সিজিএস এ আছে, তাহলে তোমাকে একে এসআই আনতে হবে। তাহলে তুমি যদি কনভার্ট করাই না জানো, তাহলে অঙ্ক কি করে করবে, ভুল হয়ে যাবে। তুমি যাই করবা ভুল হবেই। তুমি যদি কনভার্ট না করে যা অ্যান্সার করো, সব ঠিক করো, অঙ্কের বাকি স্টেপ সব তাও জিরো, কারণ তুমি কনভার্টই করোনি, সব সিজিএসএ বা সব এসআই রাখতে হবে। তাহলে আমাদেরকে প্রথম এই জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে যে আয়তনের মিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাব। আচ্ছা, ডাইরেক্ট আমি বলে দিতে পারি যে এটাকে এত দিয়ে গুণ করো, এটাকে এত দিয়ে গুণ করা হয়ে যাবে, কিন্তু আমি ডাইরেক্ট বলবো না, আমি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ এগোবো যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। দেখো, আমরা একটু আগে শিখেছি যে 1 মিটার মানে হয় স্যার 100 সেন্টিমিটার। কারো আপত্তি আছে? 1 মিটার মানে হয় স্যার 100 সেন্টিমিটার। কারো আপত্তি আছে? সবাই বলবে না স্যার, কোনো আপত্তি নেই। আপনি বলছেন বলে না, আমরা এক্ষুনি শিখলাম, আপত্তি নেই। এবার আমি যদি এই দুই দিককে কিউব করে দিই, সমানের দুই দিক, উভয় পক্ষকে কোনো কিছু সমান কিছু দিয়ে গুণ করা যায়, সমান কিছু দিয়ে ভাগ করা যায়, সমান কিছু যোগ করা যায়, সমান কিছু পাওয়ার ইউজ করা যায়, তাহলে আমি এদিকে যদি কিউব ইউজ করি, এদিকেও কিউব করতে হবে। তাহলে আমাকে বলো, এই অন এর কিউব কত হয়, অনই হয়, আর মিটারের কিউব মিটার কিউব। তার মানে আমরা বলতে পারি 1 মিটার কিউব সমান হচ্ছে 100 কিউব কত হয়, আমি এখন 100 কিউব রাখি, আর সেমির কিউব হচ্ছে সেমি কিউব। এটা লিখতে পারি। এতটা লিখতে পারি কি পারি না তাই বলো, এতটা লিখতে পারি, এতটুকু নিয়ে কারো আপত্তি আছে কিনা তাই বলো আগে।
আমরা বেসিক্যালি 1 মিটার কিউব মানে কত সেমি কিউব তাই দেখতে চাইছি। ওটা যদি আমরা জানি তাহলে এবার 10 মিটার কিউব দেখ, 1000 মিটার কিউব দেখ, 10,000 মিটার কিউব দেখ, আমি সব পারবো। যদি 1 মিটার, যেমন ভাবে আমরা 1 মিটার মানে 100 সেন্টিমিটার জেনেছিলাম, তারপর 10 মিটার দেখ, 10,000 মিটার দেখ, যা ইচ্ছা দেখ বের করতে পেরেছি। সেম ভাবে আমরা যদি 1 মিটার কিউব মানে কত সেমি কিউব হয়, মিটার কিউব কি আয়তনের এসআই, সেমি কিউব কি সিজিএস, তাহলে 1-এর জন্য যদি জানি তাহলে 10-এর জন্য, 20-র জন্য, 1000-এর জন্য, যার জন্য ইচ্ছে বের করতে বলো আমি পারবো। তাহলে আমাকে বলো যে এই 1 মিটার কিউব সমান 100 কিউব সেমি কিউব লিখতে পারি? তুমি বলবে হ্যাঁ স্যার। এবার প্রবলেম হচ্ছে এই জায়গাটা একটু তোমাদেরকে বোঝাই, অনেক আছো যারা বোঝো না। দেখো, ধরো ধরো তোমার কাছে এরকম আছে যে 10-এর স্কোয়ার তার কিউব, এটাকে তুমি কি লিখতে পারো? মন দিয়ে শুনবে, কি লিখতে পারো? দেখো, এই যখন ব্র্যাকেটের বাইরে একটা কিউব থাকবে আর ভিতরে একটা কিউব মানে পাওয়ার থাকবে, এখানে একটা পাওয়ার 2, এখানে 2, তাহলে কি হবে? এই দুটো সবসময় গুণ হবে, ঠিক আছে? তাহলে এটাকে লেখা যায় 10⁶। বোঝা গেল? বোঝা গেল? কি বললাম? সবসময় পাওয়ার গুণ হবে। ওকে, তারপর ধরো এটা আছে যে 10⁴ তার পাওয়ার হচ্ছে 3, তাহলে কি 10⁻12। বোঝা গেছে এতটুকু? এতটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে এবার এখানে দেখো, এই জায়গাটায় দেখো, এই জায়গাটা এসো। তো এখানে কি আছে? আমাদের 100-র কিউব আছে। এখানে কি আছে? এটার এক্সপ্লেনেশন করাচ্ছি। 100-র কিউব, তো আমরা স্যার 100-কে লিখতে পারি 10-এর স্কোয়ার। আজকে শিখলাম 100 মানে স্যার 10-এর স্কোয়ার, তার উপর আবার কিউব আছে, তাহলে 3 আর 2 গুণ হয়ে হবে কত স্যার? 10⁶। তার মানে স্যার এটাকে আমরা লিখতে পারি যে 10⁶ সেমি কিউব। তার মানে স্যার আমরা দেখলাম 1 মিটার কিউব মানে হচ্ছে স্যার আসলে 10⁶ সেমি কিউব। কারো বুঝতে কোনো রকম সমস্যা আছে? যদি যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, অবভিয়াসলি এই ক্লাসটা আরেকবার রেকর্ড দেখবে, কারণ তোমরা আইডিয়াও করতে পারছো না এটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি দেখলাম? যে যদি ফিজিক্সের অঙ্ক সব পারতে চাও ভালোভাবে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 1 মিটার কিউব মানে হচ্ছে 10⁶ সেমি কিউব। দেখো, আমি জানি তোমাদের অঙ্কের প্রচুর ভয়, কারণ মেন অঙ্কের ভয় হচ্ছে কারণ তোমাদের এগুলোই ক্লিয়ার থাকে না। ওকে, এগুলো জানো না বলেই তোমাদের বারবার প্রবলেম হয়। তাই আগে তোমাদেরকে এগুলো ক্লিয়ার করতে হবে, তারপর এমনি পারবে, ঠিক আছে? তারপর তো ফিজিক্স বুঝতে হবে। আগে যদি এগুলোই ক্লিয়ার না থাকে, তুমি ফিজিক্স বুঝে কি করবে? কোনো লাভ নেই। তোমাকে আগে এটা বুঝতে হবে, তারপর তো ফিজিক্স বুঝবে না। বোঝা গেছে? তাহলে 1 মিটার কিউব মানে হচ্ছে 10⁶ সেমি কিউব। ক্লিয়ার? 1 মিটার কিউব মানে 10⁶ সেমি কিউব। তাহলে উল্টো যদি আমাকে লিখতে বলে যে 1 সেমি কিউব সমান কত হবে, পারবে না? দেখো, এখানে এসো, এখানে এসো, আগে বলে দিয়ে গেলো। দেখো, 1 মিটার কিউব মানে যদি 10⁶ সেমি কিউব হয়, তাহলে 1 সেমি কিউব মানে কি হবে? 1 সেমি কিউব মানে হবে 1/10⁶ মিটার কিউব। দেখো, দুই দিককে 10⁶ দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হলো? এটা কেটে গেল, তাহলে 1 সেমি কিউব সমান 1/10⁶ মিটার কিউব। হ্যাঁ কি না? আমরা এক্ষুনি শিখলাম যে 10⁶ যদি নিচে থাকে, উপরে গেলে কত হয়? 10⁻⁻6। তার মানে স্যার 1 সেমি কিউব মানে হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। কারো আপত্তি আছে? এগুলো বোঝা, একবার বুঝে নিলে না কিচ্ছু মুখস্থ করার দরকারই নেই। তুমি যদি এটা জানো যে 1 মিটার কিউব মানে 10⁶ সেমি কিউব, তাহলে 1 সেমি কিউব কি হবে? এই 10⁶ ভাগ নিচে চলে এলো, আর 10⁶ নিচে আছে, উপরে গেলে -6। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তাহলে আমরা দেখলাম 1 মিটার কিউব মানে 10⁶ সেমি কিউব, আর 1 সেমি কিউব মানে 10⁻⁻6 মিটার কিউব। তার মানে ডাইরেক্ট আমরা যদি চেঞ্জটাকে লিখি শর্টকাটে, যে মিটার কিউব থেকে সেমি কিউবে আসতে চাইছি, তাহলে কি হবে? যদি মিটার কিউব থেকে সেমি কিউবে যাও, তাহলে দেখলাম স্যার 1 মিটার কিউব মানে 10⁶ সেমি কিউব হয়, তার মানে 10⁶ দিয়ে গুণ। আর যদি সেমি কিউব থেকে মিটার কিউবে যাও, তো আমরা দেখলাম 1 সেমি কিউব মানে হচ্ছে 10⁻⁻6, তার মানে 10⁻⁻6 দিয়ে গুণ। কারো আপত্তি আছে? এতটুকু নিয়ে কারো আপত্তি আছে বুঝতে? এতটুকু নিয়ে কারো আপত্তি আছে? স্টেপ বাই স্টেপ চলো, ঠিক আছে? তবেই জিনিসগুলো ক্লিয়ার হবে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 10 মিটার কিউব সমান কত সেমি কিউব, কি করব? 10 তো আছে, রেখে দিলাম। আর সেমি কিউব কত? আমরা জানি মিটার কিউব থেকে সেমি কিউবে গেলে কি করতে হয়? 10⁶ দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 ইন্টু 10⁶ সেমি কিউব। এবার এখানে আরেকটা জিনিস আমাদেরকে ম্যাথের শিখতে হবে। কি? তাহলে 10 ইন্টু 10⁶ সেমি কিউব। তাহলে এখানে আমাদেরকে আরেকটা জিনিস ম্যাথের শিখতে হবে, সেটা হচ্ছে সূচকের যোগ আর সূচকের গুণ আর সূচকের ভাগ। সূচকের গুণ আর সূচকের ভাগ। ওকে,
ভালো লাগছে? আচ্ছা বলো আমাকে একবার, তোমাদের ভালো লাগছে না আমার শুধু করানো হচ্ছে, তোমাদের ইন্টারেস্ট আসছে না? দেখো আমি জানি এগুলো অনেকের হয়তো বোরিং লাগতে পারে, বাট বাট ফিজিক্স ভালো করে বুঝতে হলে এগুলো লাগবেই, কিচ্ছু করার নেই। সো মাই রিকোয়েস্ট, এই ক্লাসটা না ভালো লাগলেও আরেকবার করো, আশা করি খারাপ লাগার কিছু নেই। কারণ আমি এত ধরে ধরে আমি গ্যারেন্টি দিচ্ছি, তোমাকে কোনো টিচার যদি তোমার লাইফে বোঝায় তখন আমাকে এসে বলবে, না তুমি এগুলো কোনো বইয়ে পাবে, না তোমাকে কোনো টিচার তোমাকে এইভাবে বোঝাবে, কেউ বোঝাবে না। আমি আমার সুনাম করছি এরকম কিছু না, আমি এটা রিয়েলাইজ করেছি যে স্টুডেন্টদের এই জায়গাগুলো ভীষণ উইক, তারা জানে না, তারা বোঝে না। অ্যাটলিস্ট এখনকার ক্লাসে না বুঝলেও সে যদি রেকর্ডিংটা বারবার দেখে, তারপরে তার আয়ত্তে চলে আসবে। আর এটা আয়ত্তে না আসলে ফিজিক্সের অঙ্ক ভুলে যাও, পারবেই না করতে তুমি। ওকে, আচ্ছা এটা আরেকবার বলবো, কিছু না। যদি তোমাকে মিটার কিউব অ্যান্সার দেওয়া থাকে কোনো ভ্যালু, ধরো 10 মিটার কিউব আছে, সেটাকে সেমি কিউব, তাহলে 10 তো থেকেই গেল। আর মিটার কিউব থেকে সেমি কিউবে যাওয়ার জন্য কি করতে হয়, 10⁶ দিয়ে গুণ, তাহলে 10⁶ দিয়ে গুণ করলাম, ব্যাস এতটুকু। এবার এটা কি হবে সেটা আমরা একটু পরে শিখছি, ঠিক আছে? এটা কি হবে সেটা একটু পরে শিখছি। আচ্ছা এবার আমরা দেখব সূচকের গুণ ভাগ। ওকে, সূচকের গুণ ভাগ। দেখো সাপোজ ধরো দুটো সংখ্যা আছে, ধরো a⁻m ইন্টু a⁻n, এই দুটো সংখ্যা আছে, a⁻m a⁻n। এই যে নিচে যেগুলো আছে এদেরকে বলা হয় বেস, আর উপরে যেগুলো আছে এগুলোকে বলা হয় পাওয়ার। আবার বলছি, এই নিচে যেটা আছে এ, এগুলোকে বলা হয় বেস, আর উপরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় পাওয়ার। যদি দুটো সংখ্যার বেস সেম থাকে, তাহলে তাদেরকে গুণ করলে কি হয়, এই গুণকে বলে সূচকের গুণ। করলে কি হবে, বেস একটা নিলে তারপর যে যে পাওয়ার আছে সেগুলো যোগ হবে, তাহলে m প্লাস n। বোঝা গেছে কি বললাম? বললাম যদি দুটো সংখ্যার বেস সেম হয়, তাহলে তাদের যা পাওয়ার আছে সেগুলো পরপর যোগ হবে। ওকে, দিয়ে এটা মানে হচ্ছে এটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। আরেকটা, যদি দুটো সংখ্যার বেস সেম হয়, তাদেরকে ভাগ করছো, তাহলে কি হবে, পাওয়ার বিয়োগ হবে। ক্লিয়ার হয়েছে এইটুকু? এতটুকু বুঝেছো? তাহলে এটার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। সাপোজ ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে 10 এর স্কোয়ার ইন্টু 10 এর কিউব কত হবে গুণ করলে। দেখো 10 এর স্কোয়ার মানে এর পাওয়ারও 10, এর সরি বেস 10, এরও বেস 10, পাওয়ার কত, এর 2 এর 3। তার মানে আমরা এক্ষুনি শিখলাম যে যদি বেস সেম হয় তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে 10 এর পাওয়ার 2 প্লাস 3 মানে 10⁵। কেউ যদি 10 এর কিউব ইন্টু 10 এর 4 বলে, তাহলে কত হবে, 4 আর 3 7, তাহলে 10⁷। এবার যদি ভাগ থাকে, কি বললাম, এবার যদি ভাগ থাকে, সাপোজ এরকম আছে যে 10⁵ ডিভাইডেড বাই 10 এর স্কোয়ার, তাহলে কত হবে, বেস 10ই বসলো, 5 থেকে 2 বাদ যাবে, তার মানে 10 এর কিউব। ক্লিয়ার? এতটুকু বুঝেছো? এই সূচকের গুণ ভাগ শিখতে পেরেছো? সূচকের গুণ ভাগ শিখতে পাইছো? সূচকের গুণ ভাগ শিখতে পেরেছো? যারা জানো কোনো ইস্যু না, নতুন করে শেখো, কাজে লাগবে, বারবার কাজে লাগবে। কোনো ভয় পাওয়ার করার কিছু নেই। ওকে, চলো তাহলে আমরা এবার দেখো, তাহলে 10 মিটার কিউব আমাকে এই কোশ্চেনটা করেছিল, তাহলে এখানে কিছু নেই মানে কত আছে, 1 আছে। 10 মানে কি, পাওয়ার কত, 1, তাহলে এখানে 1 এখানে 6, তাহলে এই 10 মিটার কিউব সমান কত হয়ে গেল, 10⁷ সেমি কিউব। 10⁷ সেমি কিউব। কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে? তুমি বলবে না স্যার, আপত্তি থাকতে পারে কি করে। আচ্ছা গুড। তারপর তারপর ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো 100 মিটার কিউব সমান কত সেমি কিউব, কত সেমি কিউব, কি করে করবে? তো 100 মানে স্যার 10 এর স্কোয়ার, আর মিটার কিউব থেকে সেমি কিউবে যেতে গেলে 10⁶ দিয়ে গুণ করতে হয়, তাহলে স্যার 10⁸ সেমি কিউব। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে? এবার এবার ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে 10 সেমি কিউব সমান কত মিটার কিউব, এটা হচ্ছে কোশ্চেন। 10 সেমি কিউব সমান কত মিটার কিউব। তাহলে দেখতেই পাচ্ছ যা আছে 10, আমরা শিখেছি সেমি কিউব থেকে মিটার কিউবে আসতে গেলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়। কি বললাম, সেমি কিউব থেকে মিটার কিউবে আসতে গেলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা তাহলে দেখো সেম কনসেপ্ট, বেস সেম, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই দুটো যদি যোগ করো কি হচ্ছে দেখো, এই জায়গাটা ভালো করে শোনো, +1 -6 যোগ করছো মানে কি, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? অনেক হয়তো জানো না। 10 এর পাওয়ার +1 প্লাস যোগ করতে হবে, বেস সেম মানে উপরে পাওয়ার যা ইচ্ছা থাক, আমার সেটা দেখার দরকার নেই, আমাকে যোগ করতে হবে। তাহলে 1 প্লাস
কত আছে -6, এই মাইনাসটা এর নিজস্ব মাইনাস, আর এটা ফর্মুলার প্লাস, ঠিক আছে? তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে কি হলো বেসিক্যালি 10 1 - 6 মানে 10⁻⁻5 এত মিটার কিউব। কারো বুঝতে প্রবলেম আছে? কারো এই জায়গাটা দেখো, আমি লিটারালি বলছি, বিলিভ মি, তোমাকে ফিজিক্সে এত ডিটেলসে ম্যাথ তোমাকে কেউ করাবে না, ঠিক আছে? সো এই জায়গাগুলো পাচ্ছ, এগুলো মিস করবে না, ঠিক আছে? খুব ভালো করে মন দিয়ে শেখো। যদি সারা জীবন মানে এই জায়গাগুলো থেকে ডাউটটা ক্লিয়ার রাখতে চাও, ভালো করে শেখো। ওকে, তাহলে আমরা দেখলাম 10⁻⁻5 হলো, গুড। চলো, তাহলে আমরা লাস্ট একটা করাবো, দিয়ে ছেড়ে দেবো। ওকে, এবার ধরো এরকম 10 ফস না দেওয়া থাকে না, এবার ধরো তোমাকে ডাইরেক্ট কিউব দিয়ে দিল। সাপোজ এরকম জিজ্ঞেস করলো যে 10 কিউব সেমি কিউব সমান কত মিটার কিউব, কি করবে? কিচ্ছু দেখার দরকার নেই, তুমি যে কনসেপ্ট জানো সেটা সিম্পল ইউজ করো। তুমি এখানে 10 কিউব আছে মানে 10 কিউব বসিয়ে দাও। এবার সেমি কিউব থেকে মিটার কিউবে গেলে কি করতে হয়, 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়, ব্যাস হয়ে গেল। এবার ওখানে আছে +3, এখানে -6, তাহলে যোগ করলে কত হবে, -3 পড়ে থাকবে। তাহলে 10⁻⁻3, 10⁻⁻3 মিটার কিউব। 1 মিনিট হজম করো, আমি আসছি একটু। 1 মিনিট হজম করো, এগুলো যা যা শেখালাম এই জায়গাটা আমি একটু ছোট্ট করে দিচ্ছি যাতে দেখতে পাও, দিয়ে আমি এসে বাকিটা পড়াচ্ছি। ওইটা একটু। আচ্ছা, একবার কমেন্ট গুলো দেখি তোমরা কি লিখেছো। আচ্ছা বলো, সব বোঝা যাচ্ছে গো? ও, কি বলবো তোমাদেরকে, নামও জানি না সবার। সব বোঝা যাচ্ছে, ভালো লাগছে? ভালো লাগছে তো বলো আগে, ওটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো ভালো লাগা হয়তো একটু টাফ, বাট আই থিঙ্ক আমি এতদিন ধরে পড়াচ্ছি, কোনো ব্যাচের কোনোদিন খারাপ লাগেনি, আশা করি তোমাদেরও লাগবে না, ঠিক আছে? কারণ তুমি নিজেও বুঝতে পারছো না তোমরা কত কিছু শিখছো, ঠিক আছে? আজকের ক্লাসটা করার পর দেখবে তোমাদের নলেজ জাস্ট একটা ক্লাসে কতটা ইনক্রিজ হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, বাড়ি কোথায় নিয়ে পড়ে আছো? আমি তোমাদেরকে যে বললাম এগুলো দেখো একটু। আমি একটু 1 মিনিট আসছি, তোমরা কে কার বাড়ি কোথায় তাই নিয়ে পড়ে আসো। পাও, কি করবা তুমি ওর বাড়ি জানা এখন? চলো তাহলে শুরু করি, ঠিক আছে? এবার তাহলে আমরা আয়তন সম্পর্কে ভালো করে পড়লাম, একবার দেখে নিই। আয়তন মানে আমরা দেখলাম কোন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে গুণ করলে যে রাশিটা পাই সেটা হচ্ছে বস্তুর আয়তন। এবার বা দেখলাম দৈর্ঘ্যের কিউব, তো আয়তনের আমরা দুটো একক দেখলাম, একটা হচ্ছে মিটার কিউব, একটা সেন্টিমিটার কিউব। এবার দেখলাম যে মিটার কিউবে যদি দেওয়া থাকে ভ্যালু সেন্টিমিটার কিউবে চাই, বা সেন্টিমিটার কিউবে দেওয়া আছে মিটার কিউবে চাই, কিভাবে চেঞ্জ করব? মিটার কিউবে ভ্যালু দেওয়া থাকলে সেন্টিমিটার কিউবে চাইলে 10⁻6 দিয়ে গুণ, আর যদি সেমি কিউবে থাকে মিটার কিউবে চাই তাহলে 10⁻⁻6 দিয়ে গুণ, ব্যাস। এবার আমরা আরেকটা ওই আয়তনের মতো আরেকটা রাশি শিখবো, ভীষণ ইম্পর্টেন্ট একটা রাশি, তার নাম হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? কি শিখবো? ঘনত্ব। ঘনত্ব, ঠিক আছে? তো স্যার ঘনত্ব জিনিসটা কি? ঘনত্ব মানে কি স্যার?
কিচ্ছু না। এলে আপনি এবার কি কথা স্যার? আপনি জিজ্ঞেস করলেন, আপনি বলছেন কিছু না। এটা তো ঠিক না স্যার। দেখো, ঠিক ভুল সে পরে আসছে। এবার দেখো মজাটা দেখো। ঘনত্ব, এই রাশিটা এবার আমরা একটু শিখি। ওকে, ঘনত্ব মানে আগে কি সেটা আগে বুঝতে হবে, তাই না? তো ঘনত্ব মানে হচ্ছে, ধরো কোনো একটা বস্তুর ঘনত্ব তোমাকে জিজ্ঞেস করেছে, তো কিছু না, কি করতে হবে, ওই বস্তুটার ভর কতটা তাকে ওই বস্তুটার আয়তন দিয়ে ভাগ করে দেও। আয়তন তো অলরেডি শিখে নিয়েছো। তাহলে যেটা পাইবে, যা ভ্যালু পাবে সেটা হচ্ছে ঘনত্ব। এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা তোমার কাছে বস্তু আছে যার ভর হচ্ছে 10 কেজি, আর আয়তন হচ্ছে ধরো 2 মিটার কিউব। দেখো, এটাও এসআই নিয়েছি, এটাও এসআই নিয়েছি, ঠিক আছে? তাহলে এই বস্তুটার ঘনত্ব কত হবে? এই বস্তুটার ঘনত্ব হবে, ঘনত্বের ইংলিশ হচ্ছে ডেনসিটি, ঠিক আছে? ঘনত্ব হবে, ভর কত 10, আয়তন কত 2, তাহলে 10/2, তার মানে কত 5। একক আমরা এখনো শিখিনি, তাই একক এখন লিখছি না, এখনই একক শিখবো, এক্ষুনি একক শিখবো, ঠিক আছে, ভয় নেই। তার মানে আমরা ঘনত্ব বের করা শিখলাম কিভাবে, যে বস্তুর ভরকে বস্তুর আয়তন দিয়ে ভাগ করে দিলে আমরা একটা বস্তুর ঘনত্ব পেয়ে যাই, তাই না? তো দেখো, ঘনত্বকে ডি দিয়ে বোঝানো হয়, ডেনসিটি। ঘনত্বকে কি দিয়ে বোঝানো হয়? ডি দিয়ে। ভরকে আমরা এম দিয়ে বোঝাই, আর আয়তনকে ভি দিয়ে বোঝাই। তাহলে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা পেয়ে গেলাম, ডি সমান এম বাই ভি। আচ্ছা, ঘনত্ব বলার আগে একটু একটা কথা বলে নিই, ঠিক আছে? এই জায়গাটা মাথায় রাখবে যে লিটার, এই যে ব্যবহারিক একক হচ্ছে লিটার। আয়তনের ব্যবহারিক একক, আমরা তো মিটার কিউব সেমি কিউব শিখলাম, ওগুলো তো আছেই। বাট যেটা জেনারেলি ব্যবহার করা হয়, নিশ্চয়ই তুমি দোকানে গিয়ে বলো না যে কাকু, কাকু আমাকে 1 মিটার কিউব জল দাও না, বলো? এই যে 1 মিটার কিউব জল দিন, 1 সেমি কিউব জল দিন, বলো না নিশ্চয়ই? কি বলো? 1 লিটার জল দিন বা 10 লিটার জল দিন, বা যাই নাও, আমরা লিটার বেশি ইউজ করি। তা লিটার হচ্ছে বেসিক্যালি ব্যবহারিক একক। ওকে, আচ্ছা, আমরা আর বেশি এগুলো এখন শিখবো না, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? বাকি যে কথাগুলো লেখা আছে, যে ব্যবহারিক একক 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হয়, এই জায়গাটা একটু বলে দিই। দেখো, জলের ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে? এই সরি, আয়তন উষ্ণতার উপর নির্ভর করে। জলের আয়তন সব থেকে বেশি হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাপ চ্যাপ্টারের ডিটেলস হিসেবে এখন যা জেনে রাখো, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি যে জলের আয়তন, সেটাকে আমরা ধরে নিয়েছি কত, 1 লিটার। লিটারকে কিভাবে পেয়েছি? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন যতটা হয় সেটাকে আমরা ধরে নিয়েছি 1 লিটার। এখন এইটুকু জেনে রাখো, পরে যখন দরকার হবে তখন আমরা ভালো করে ডিটেলসে দেখবো। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসের যদি জল নাও, কতটুকু, 1 কেজি, তার আয়তন যতটা হবে সেটা হচ্ছে 1 লিটার। তার মানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জল আর 1 লিটার জল সমান। অন্য সময় কিন্তু অন্য উষ্ণতায় 1 কেজি জল মানে 1 লিটার জল না, মাথায় ঢুকিয়ে নাও এটা। অন্য কোনো উষ্ণতায়, 3 ডিগ্রি, 10 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, যে কোনো উষ্ণতায় 1 কেজি জল মানে 1 লিটার নয়। 1 লিটার জল 1 কেজির থেকে কিছুটা কম, মাথায় থাকবে। 1 লিটার জল অন্য উষ্ণতায় 1 কেজির, যদি ওর ওজন দেখো, ভর দেখো, তাহলে 1 কেজি হবে না। কখন হবে? যদি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলটাকে নাও, তখন 1 কেজি জল মানে হচ্ছে 1 লিটার জল, বা 1 লিটার জলের ভর হবে 1 কেজি। ক্লিয়ার হয়েছে? ওকে, জাস্ট এখন এইটুকু জেনে রাখো, পরে আমরা ইন ডিটেলস এগুলো শিখবো। তাহলে যেটা বলছিলাম, ঘনত্ব, ঘনত্বকে ডি দিয়ে বোঝানো হয়, ভরকে এম, আর আয়তনকে ভি দিয়ে। তাহলে ভীষণ ফেমাস একটা ইকুয়েশন, বারবার লাগবে, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, হাতে ট্যাটু করে নাও, ডি সমান এম বাই ভি। বয়ফ্রেন্ডের নামে ট্যাটু হটিয়ে এই ডি সমান এম বাই ভি এটা ট্যাটু করে নাও, বারবার কাজে লাগবে, ঠিক আছে? বারবার কাজে লাগবে। সো স্যার, জি থেকে কেজি, হ্যাঁ শিখালাম তো। এ কি গার্গী, গ্রাম থেকে কেজি, থেকে কেজি থেকে গ্রাম তো শিখালাম। গ্রাম থেকে কেজি হলে 10⁻³ দিয়ে গুণ, আর কেজি থেকে গ্রাম হলে 10³ দিয়ে গুণ। শিখিয়েছি, উপরেই তো নোটে লিখেছি, তুমি হয়তো দেখোনি, মিস করে দিয়েছো। যাই হোক, আরে যা, কি হলো এটা, কেন হলো? কমেন্ট দেখবো কি করে আমি? 1 সেকেন্ড দাঁড়াও তো, ওয়েট 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 ওয়েট। দু দিলু কমে, সব গেল। ওয়েট করো।
ওকে, আচ্ছা ডিসপ্লে দেখা যাচ্ছে? একবার সবাই জানাও তো, ডিসপ্লে দেখতে পাচ্ছো? একবার জানাবে। এখন ডিসপ্লে দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে, চলো দেখা যাচ্ছে সব ঠিকঠাক আছে। তাহলে যেটা বলছিলাম যে ডি সমান এম বাই ভি, এটা ট্যাটু করে নাও, ঠিক আছে? এটা ট্যাটু করে নাও, একদম হাতে ট্যাটু করে নাও, যে সব সময় যেন এটা মাথায় থাকে, কোনো সময় যাতে এটা ভুল না হয়, সব সময় যখন জিজ্ঞেস করবো তখনই যেন বলতে পারবে। ওকে, ডি সমান এম বাই ভি, তাহলে ঘনত্ব সমান হচ্ছে বস্তুর ভর বাই আয়তন। আচ্ছা, এবার এবার একটা মজার জিনিস, তোমাদের একটা সুন্দর কোশ্চেন জিজ্ঞেস করছে, ঠিক আছে? তোমরা অ্যান্সার দেবে। আচ্ছা, দেখতে পাচ্ছ ইকুয়েশন দেখে বুঝতে পারছো যে ঘনত্ব ভর আর আয়তনের ভাগফল, তাই না? আমি যদি জিজ্ঞেস করি যে কোনো বস্তুর ঘনত্ব বস্তুর ভর আর আয়তনের উপর নির্ভর করে, হ্যাঁ কি না? কোনো বস্তুর ঘনত্ব বস্তুর ভর আর আয়তনের উপর নির্ভর করে? কোনো বস্তুর ঘনত্ব বস্তুর ভর আয়তনের উপর নির্ভর করে কি করে না? এটার অ্যান্সার দাও। কোনো বস্তুর ঘনত্ব বস্তুর ভর আয়তনের উপর নির্ভর করে? তাড়াতাড়ি বলবে। এই যে একটু লেটে কমেন্ট আসে না, এটা একটা ভীষণ জ্বালার জিনিস। ইনস্ট্যান্ট যে তোমাদেরকে একটা কোশ্চেন করে ইনস্ট্যান্ট অ্যান্সার নেবো, সেই অপশনটাই নেই। এই যে কোনো লাইভ স্ট্রিমিং অ্যাপে এই প্রবলেমটা ফেস করতে হয়, সে ইউটিউব হোক যাই হোক। ওকে, যাই হোক, বলো অ্যান্সার দাও, যে কোনো বস্তুর ঘনত্ব কি কোনো বস্তুর ভর আর আয়তনের উপর নির্ভর করে না করে না? খুব সুন্দর একটা কোশ্চেন, তোমাদের একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে আজকে, ঠিক আছে? এটার অ্যান্সার দাও, তারপর আমি কনসেপ্টটা বোঝাচ্ছি। তোমরা করে করে বলছো, ওকে। যারা করে বলছো আর যারা করে না বলছো, দুই ধরনের পার্টি থাকবে। কেউই জেনে বলছো না, দুজনে আন্দাজে বলছো। মজার ব্যাপার হচ্ছে, যারা নির্ভর করে বলছো তারাও আন্দাজে বলছো, আর যারা করে না বলছো তারা তো আরো আন্দাজে বলছো, ঠিক আছে? যে সবাই স্যার করে বলছে, তাহলে আমি করে না বলি যদি লেগে যাই। আর কেউ কেউ আছে যে স্যার সবাই করে বলছে, তার মানে করেটাই ঠিক হবে, আমি করেই বলি, ঠিক আছে? বাট দ্য অ্যান্সার ইজ, করে কি করে না সেটা আমরা কিভাবে বুঝবো? ঘনত্ব হচ্ছে বস্তুর নিজস্ব একটা ধর্ম, বস্তুর ভর আয়তনের উপর নির্ভর করে না। একটা বস্তুর ঘনত্ব ফিক্সড। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, ফিক্সড। তুমি যত ওজনেরই জল নাও, যত আয়তনের জল নাও, জলের ঘনত্ব সবসময় ফিক্সড, 1 গ্রাম পার সেমি কিউব। লোহার ঘনত্ব কিছু একটা যেটা ফিক্সড। যে কোনো ধাতুর একটা নিজস্ব ঘনত্ব আছে, যে কোনো পদার্থের একটা ঘনত্ব আছে, সেটা ফিক্সড। সেটা বস্তুর ভর আয়তনের উপর নির্ভর করে না। তুমি বলবে স্যার এ আবার কি কথা হলো, এক্সাম্পল দেন দেখি। আমি তো হ্যাঁ স্যার বুঝতে পারছি যে হ্যাঁ পদার্থের একটা ঘনত্ব, কিন্তু কেমন যেন ফিল হচ্ছে না। আচ্ছা, ফিল করে দেখো। তুমি একটা মিষ্টির দোকানে গিয়েছো, ঠিক আছে? ভালো করে শুনবে। মিষ্টির দোকানে গিয়েছো, মিষ্টির দোকানে গিয়ে তুমি একটা এত বড় পাত্রে মিষ্টির রস রাখা আছে, ঠিক আছে? যেটা সেরা বলো, তাই না? মিষ্টির সেরা না রস কি বলো না? ধরো এরকম একটা বড় পাত্রে একটা মিষ্টির সেরা রাখা আছে বা রস রাখা আছে। সেম, এর ভর অনেক বেশি। এখানে পুরো পাত্র জুড়ে কি আছে? রস আছে, তাহলে তার ভর বেশি, আয়তন অনেক বেশি। ওকে, এখান থেকে তুমি একটু মিষ্টি রস টেস্ট করলে, তার টেস্ট করলে একটা গাঢ়ত্ব ঘনত্ব বুঝতে পারবে। এবার তুমি কি করলে, একটা ছোট্ট একটা গ্লাসে করে 1 গ্লাস মিষ্টির রস তুলে নিলে, ঠিক আছে? তাহলে এখন যে ছোট্ট গ্লাসটাই তুললে, তার মধ্যে যে মিষ্টির রস আছে, সেটার ভর নিশ্চয়ই এত বেশি হবে না। তার ভর ধরো এইটুকু হয়ে গেল, অল্প, ছোট এম। আর আয়তনও ছোট ভি হয়ে গেল। আয়তনও কম, ঘনত্ব কম, আগে ভর ধরো এম হয়ে গেল। তাহলে এখানে মিষ্টির যে রসটা ছিল তার টেস্ট, আর এই ছোট গ্লাসে যে মিষ্টি ছিল তার টেস্ট, দুটো কি আলাদা হবে? দুটো কি আলাদা হবে? দুটো কি আলাদা হবে না সেম হবে? তুমি যদি দুটো জায়গা থেকে টেস্ট করো, দুটো টেস্ট কি আলাদা হবে না সেম হবে? সবাই বলবে না স্যার সেম হবে। তাহলে সেম যদি হয়, আবার তোমরা কি করে বলছো তাহলে ঘনত্ব আলাদা? এখানে তো ভর কম, এখানে তো ভর অনেক বেশি। তোমরা বললে ভর আয়তনের উপর নির্ভর করে, তো ভরের কমে গেলে তাহলে তো ঘনত্ব কমে যাওয়ার কথা ছিল। ঘনত্ব যদি ভর আয়তনের উপর নির্ভর করে, তাহলে আমরা যখন ছোট্ট গ্লাসে তুললাম মিষ্টির রসটা, তখন তো তার টেস্ট আলাদা হওয়া উচিত ছিল, তার গাঢ়ত্ব আলাদা হওয়া উচিত ছিল, ঘনত্ব আলাদা হওয়া উচিত ছিল। কিন্তু সবাই এখন বলছে না স্যার সেম হয়। তাহলে কেন বললে নির্ভর করে? নির্ভর করে না। তুমি বলবে এবার কেন স্যার নির্ভর করে না? হিসাব মতো তো স্যার ইকুয়েশন তো বলছে এম এম আর ভি এর উপর নির্ভর করে। দেখো, শুধু যদি এম থাকতো, শুধু ভি থাকতো, নির্ভর করতো। ব্যাপারটা হচ্ছে, তুমি যখন এই পাত্র থেকে একটা ছোট্ট পাত্রে মিষ্টির রসটা তুলে নিলে, যেমন ভাবে ভর কমে গেল, আয়তনটাও তো কমে গেল। ভর যেমন কমে গেল, আয়তনটাও তো সাথে সাথে কমলো। আগে এত বড় পাত্রে আয়তন বেশি ছিল, এখন ছোট্ট গ্লাস আয়তন কম।
তাহলে ভর কমার সাথে আয়তন কমছে, তাহলে এটাও কমছে এটাও কমছে, দিয়ে ওভারঅল রাশিটা একই থাকছে। ব্যাপারটা এরকম, ধরো তুমি এটা লিখছো যে 20/10, বা এটাকে ধরো 20/4 করো, তাহলে এটা মানেও 5। এবার 20কে কমিয়ে তুমি যখন 10 করছো, 4কে কমিয়ে যখন 2 করছো, তো এটারও ভাগফল তো 5ই থাকলো। তাহলে উপরেরটাও যদি কমে সমান হারে, নিচেরটাও যদি কমে, এটাও দেখো দ্বিগুণ কমেছে এটাও দ্বিগুণ কমেছে, তাহলে তাদের ভাগফলটার তো কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিল তাই আছে। এখানেও তাই, তুমি যখন ছোট পাত্রে তুললে এম কমার সাথে সাথে সমান হারে ভি কমে যাচ্ছে, এম যতগুণ কমছে ভি ততগুণ কমছে, তার ফলে এদের ভাগফলটা আগে যা ছিল এখনো তাই থাকছে। তাই ঘনত্ব বস্তুর ভর আয়তনের উপর নির্ভর করে না, এটা একটা বস্তুর নিজস্ব ধর্ম। একটা বস্তুর ঘনত্ব ফিক্সড, ক্লিয়ার। উষ্ণতার উপর নির্ভর করতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু ভর আয়তনের উপর নির্ভর করে না। ক্লিয়ার হয়েছে? বুঝেছো? একটা দারুণ কনসেপ্ট, আশা করি অনেকেই জানতে না, মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানতে না, আজ শিখলে। ওকে, চলো এবার আমরা ঘনত্বের একক বের করে শিখবো। কি শিখবো? ঘনত্বের একক। তো একক কি করে করব? আমরা একক মুখস্থ করবো স্যার? একদমই না, একদমই না। আমরা এক্ষুনি ফর্মুলা শিখলাম স্যার, ঘনত্ব মানে হচ্ছে ডি, মানে হচ্ছে স্যার বস্তুর ভর বাই বস্তুর আয়তন, বস্তুর ভর বাই বস্তুর আয়তন। তো এটা তুমি যদি জানো, তোমাকে আর একক বের করা মুখস্থ করতে হবে? তো সিজিএস এসআই পদ্ধতিতে কি হবে? তো ঘনত্বের একক দেখতে পাচ্ছ, ভরের একককে আয়তনের একক দিয়ে ভাগ করলে ঘনত্বের একক পেয়ে যাব। তাহলে ঘনত্বের একক কি হবে? ভরের একক এসআই পদ্ধতিতে হয় স্যার কেজি, আর দাঁড়ো অন্য কালি দিয়ে লিখি, ভরের একক স্যার এসআই পদ্ধতিতে হয় কেজি, আর আয়তনের একক হয় স্যার আজকে শিখলাম মিটার কিউব। তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি হয়ে যাবে? কেজি পার মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে তাহলে বের করতে আমাকে বলতে হবে, সিজিএস পদ্ধতিতে সেম ভাবে হবে। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি হয়? গ্রাম। আয়তনের একক কি হয়? কেজি, এই সরি কেজি বলছি, সেমি কিউব। তাহলে গ্রাম পার সেমি কিউব হয়ে গেল সিজিএস পদ্ধতিতে একক। তাহলে তুমি যদি এই রিলেশন জানো না, রিলেশন জানো, তাহলে তোমাকে কোনো একক মুখস্থ করতে হবে না। দেখো ঘনত্ব একক কি হবে? উপরে কে আছে? ভর, তাই এসআই পদ্ধতিতে কেজি, নিচে কে আছে? আয়তন, তাই মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব হয়ে গেল এসআই পদ্ধতিতে আয়তন। সিজিএস পদ্ধতিতে কি? গ্রাম পার সেমি কিউব। পার মানে কি? ভাগ, ঠিক আছে? পার মানে হচ্ছে ভাগ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বুঝছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তাহলে কেজি পার মিটার কিউব, আর এটা হলো গ্রাম পার সেমি কিউব। তাহলে আশা করি আর ঘনত্বের একক তোমাকে মুখস্থ করতে হবে না। এবার আমরা ঘনত্বের মানেটা আর একটু ভালো করে বুঝি। ওকে, ঘনত্বের মানেটা একটু ভালো করে বুঝি। যেমন ধরো প্রথমে আমি লিখলাম জলের ঘনত্ব, এই মনে রাখবে, এগুলো কাজে লাগবে বারবার। জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেমি কিউব কত ডিগ্রি উষ্ণতায়? 4 ডিগ্রি। আগেই বলেছি ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে, তাই উষ্ণতাটা তোমাকে জানতে হবে, মানে পার্টিকুলার ভাবে সবসময় না, জলের ক্ষেত্রে। তাহলে জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেমি কিউব। আয়তন সর্বনিম্ন হয় 4 ডিগ্রি, কি বললাম? এই সর্বনিম্ন বলছি, সর্বোচ্চ হয়। জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে? কি বললাম? জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। এটা কি? গ্রাম পার সেমি কিউব মানে সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হয় 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব। দুটোই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অবভিয়াসলি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সিজিএস 1 গ্রাম পার সেমি কিউব, এসআই পদ্ধতিতে 1000 কেজি পার মিটার কিউব। দুটোই মনে রাখবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে কি এই 1 গ্রাম পার সেমি কিউব বা 1 মিটার পার 1000 কেজি পার মিটার কিউব, এগুলোর মানে কি স্যার? দেখো, 1 গ্রাম পার সেমি কিউব এই কথাটার মানে হচ্ছে, 1 গ্রাম পার সেমি কিউব এটার মানে হচ্ছে যে তুমি যদি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 সেমি কিউব আয়তনের জল নাও, 1 সেমি কিউব আয়তনের জল নাও, তাহলে সেই 1 সেমি কিউব আয়তনের জলের ভর হবে 1 গ্রাম। বোঝা গেছে? তাহলে তুমি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 সেমি কিউব আয়তনের জল নিলে, তাহলে চোখ বন্ধ করে তার ভর কত হবে? 1 গ্রাম। বোঝা গেছে? এই কথাটার মানে হচ্ছে এটাই। যে কোনো জিনিসের ঘনত্ব তোমাকে দেওয়া আছে, সাপোজ বলা আছে কোনো বস্তুর ঘনত্ব হচ্ছে 200 কেজি পার মিটার কিউব, তার মানে কি ওই বস্তুটার 1 মিটার কিউবের ভর হচ্ছে 200 কেজি। ক্লিয়ার? ধরো তোমাকে কোনো একটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে কি? 200 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? এটা বস্তুর একটা ঘনত্ব দেওয়া আছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে ওই যে বস্তুটার ঘনত্ব দেওয়া আছে, তার 1 মিটার কিউব আয়তনের ভর হচ্ছে 200 কেজি। ক্লিয়ার?
তাহলে জলের ঘনত্ব এই যে আমরা বললাম 1000 কেজি পার মিটার কিউব, এটার মানে কি? মানে হচ্ছে তুমি যদি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 মিটার কিউব আয়তনের জল নাও, তার ভর হবে 1000 কেজি। 1 মিটার কিউব জলের ভর হবে 1000 কেজি। বোঝা গেছে না যায় না? বোঝা গেছে না যায় না? কারো ডাউট আছে? কারো ডাউট আছে? বুঝছো এই জায়গাটা? এই জায়গাটা বুঝেছো না বুঝো নাই? এই জায়গাটা ভালো করে মানেটা বুঝেছো? তাহলে ঘনত্ব হচ্ছে 1 মিটার কিউব বা 1 সেমি কিউবের কতটা ভর। বেসিক্যালি কি ঘনত্ব হচ্ছে কোন বস্তুর 1 মিটার কিউব, যদি এসআই বলো তাহলে 1 মিটার কিউবের ভর, আর সিজিএস এ 1 সেমি কিউবের ভর কত, সেটা হচ্ছে ওই বস্তুর ঘনত্ব। এটা হচ্ছে আসল ডেফিনেশন। ক্লিয়ার? বোঝা গেছে? বাকিগুলো সে নকল না, ওটা তো তোমাকে মনে রাখার জন্য যে ঘনত্ব মানে বস্তুর ভর বা আয়তন। তা আসলে কি? আসলে হচ্ছে ওই বস্তুটার 1 মিটার কিউব বা 1 সেমি কিউবের ভর কতটা, সেটা হচ্ছে ওই বস্তুটার ভর, মানে প্রতি 1 সেমি কিউবের ভর কতটা। তাহলে 1 সেমি কিউবের যদি ভর জানো, তাহলে বস্তুটা 10 সেমি কিউব বলুক, 20 সেমি কিউব বলুক, 30 সেমি কিউব বলুক, যা ইচ্ছা বলুক, তুমি ভর বের করতে পারবে। আচ্ছা, অনেকের এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। স্যার এসআই সিজিএসএ ছিল 1 গ্রাম পার সেমি কিউব, এসআই হয়ে গেলে স্যার 1000 কেজি পার মিটার কিউব। তো এসআই তো স্যার ছোট বড় একক, তাহলে তো আরে বড় একক তো কি হয়েছে, কিন্তু এখানে গ্রাম আর সেমি কিউব দুটো আলাদা, দুটো রাশি আছে না। শুধু তো এমন না যে 1 গ্রাম আর 1 কেজি, এরকম তো না। এখানে নিচে সেমি কিউব আছে। দেখো কি করে হলো। তুমি যদি এই ঘনত্বের চেঞ্জটাও শিখে নাও, ঠিক আছে? দেখো অন্য কোনো রাশি ধরো থাকলো, তাহলে কি করে করবে? ধরো এক না থেকে অন্য কিছু দিল, এক থাকলে 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার কিউব জানো, কিন্তু অন্য কিছু দিলে কি করবে? তাই সিম্পল ভাবে শিখে নাও। 1 গ্রাম পার সেমি কিউব এটা মিটার, এটাকে যদি আমরা এসআই নিয়ে আসতে চাই কি হবে দেখো। তো 1 গ্রাম পার সেমি কিউব এটাকে আমি এইভাবে লিখতে পারি। 1 গ্রাম পার সেমি কিউবকে আমি লিখতে পারি 1 গ্রাম বাই 1 সেমি কিউব। লিখতে পারি কি পারি না? 1 গ্রাম পার সেমি কিউবকে আমি লিখতে পারি যে 1 গ্রাম বাই 1 সেমি কিউব। কারো আপত্তি আছে? এটার মানে তো তাই। 1 গ্রাম পার সেমি কিউব মানে কি 1 গ্রাম বাই 1 সেমি কিউব, হ্যাঁ কি না? একমত সবাই? এটা সিজিএস পদ্ধতিতে। এবার এটাকে যদি আমরা এসআই নিয়ে যেতে চাই, তো এসআই নিয়ে যাওয়া মানে কি গ্রামকে কেজিতে নিতে হবে আর সেমি কিউবকে মিটার কিউবে। তো আমরা তো অলরেডি শিখে নিয়েছি। তাহলে 1 গ্রাম সমান কত কেজি হয়? তুমি বলবে স্যার 10⁻³ কেজি। আজকে শিখলাম। আর 1 সেমি কিউব মানে কত কেজি, কত মিটার কিউব হয়? 1 সেমি কিউব মানে হয় স্যার 10⁻⁶ মিটার কিউব। কারো আপত্তি আছে? দেখো, তুমি 1 গ্রাম পার সেমি কিউব মানে জানো, 1 গ্রাম পার সেমি কিউব মানে হচ্ছে 1 গ্রাম বাই 1 সেমি কিউব। তো 1 গ্রাম মানে কত জানো? 10⁻³ কেজি। আর 1 সেমি কিউব মানে কত জানো? 10⁻⁶। তুমি বলবে স্যার কেন করছি? আমরা গ্রাম পার সেমি কিউবটাকে কেজি পার মিটার কিউবে কত হয় সেটা দেখতে চাইছি। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাকে বলো কি হবে। উপরে এলো 10⁻³ আর নিচে আছে 10⁻⁻6। আমরা কি শিখেছিলাম? নিচ থেকে যখন কোনো জিনিস উপরে যাবে, যদি প্লাস থাকে মাইনাস হয়, তাহলে মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। তাহলে 10⁻⁻6 কে আমরা কি লিখবো? 10⁻6। আর একক কি হয়ে যাবে? উপরে আছে কেজি, নিচে মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব। একমত সবাই? এতটুকু নিয়ে কারো প্রবলেম নেই? তাহলে এই দেখো 10⁻³ আছে আর এখানে 10⁻6 আছে প্লাস। তাহলে দুটো গুণ করলে, সূচকের গুণ করলে কি হবে? 10⁻³ কেজি পার মিটার কিউব। আর 10⁻³ মানেই কত? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে বেসিক্যালি তোমার না মনে হলেও 1 গ্রাম পার সেমি কিউব মানেই হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। বোঝা গেছে? তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব, এটা এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব। এই জায়গাটা একবার দেখে নাও, এই চেঞ্জগুলো দেখো। এই চেঞ্জগুলো যত ভালো বুঝবে ফিজিক্স তোমার কাছে তত ইজি হয়ে যাবে। ঠিক আছে? কিচ্ছু করিনি। 1 গ্রাম পার সেমি কিউব মানে যে আসলে 1000 কেজি পার মিটার কিউব সেটা দেখো। আমি বলছি যে জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে এত, এসআই পদ্ধতিতে এত। তার মানে কি জলের ঘনত্ব আলাদা আলাদা? একই তো জিনিস। আমরা জাস্ট আলাদা প্রসেসে বোঝাচ্ছি, তাই দেখে আলাদা মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি তো সেম। জলের ঘনত্ব যা তাই, সে সিজিএসএ করো এসআই করো, মানটা আলাদা হবে জাস্ট তাই, কিন্তু জিনিসটা তো একই না। তাহলে আসলে কি 1 গ্রাম পার সেমি কিউব মানেই হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। কি করে করলাম? 1 গ্রাম পার 1 সেমি কিউব। এখন 1 গ্রাম মানে আমরা জানি, আজকেই শিখলাম 10⁻³ কেজি। আর 1 সেমি কিউব মানে হচ্ছে 10⁻⁶ মিটার কিউব। বুঝতে পারছো কতটা ডিরেক্ট কাজে লাগছে? তাহলে ওগুলো যদি না জানো, আমি যখন এটা করাবো তুমি হা করে আমার দিকে তাকিয়ে থাকবে, স্যার আর একবার লিপিট করুন। কি বললেন স্যার? বুঝলাম না স্যার। তার জন্য আমি আগে ওগুলো শেখালাম। বোঝা গেছে? যেটি তোমরা আমাকে কেউ না জিজ্ঞেস করলো, স্যার আরেকবার লিপিট করুন। ওকে, তাহলে বুঝলে যে 1 গ্রাম পার সেমি কিউব মানে হচ্ছে আসলে 1 কেজি পার মিটার কিউব। ওকে, ক্লিয়ার?
বললাম না, একটু পরেই দেখবে কত সুন্দরভাবে এগুলো কাজে লাগবে তোমার। আচ্ছা, আমরা আজকে মনে হয় ঘনত্ব পর্যন্তই করানো হবে, বাকি জিনিসগুলো নেক্সট ক্লাসে হবে। আমি তাও বাকি জিনিসগুলো একবার তোমাদেরকে বলে দিব, তোমরা নিজে নিজে একবার ট্রাই করবে, ঠিক আছে? তারপর আচ্ছা ছাড়ো, করতে হবে না, নেক্সট ক্লাসে আমি পুরোটা কমপ্লিট করে দেবো, ভয় নেই। আর একটা ক্লাস নিতে হবে এই চ্যাপ্টারে, কারণ আমি আগে কি হতো, আগে দুটো ক্লাসে শেষ করে দিতাম, কারণ আগে আমি এই ক্যালকুলেশনের জায়গাগুলো এতটা পড়াতাম না, ঠিক আছে? আমি ভাবতাম যে এগুলো তো জানেই, এগুলো বাচ্চাদের জিনিস, তো ইগনোর করে চলে যেতাম। পরে গিয়ে দেখতাম স্টুডেন্টদের খুব প্রবলেম হতো, বুঝতেই পারতো না। তো ওর জন্য আমি এগুলো এখন এত টাইম নিয়ে করাচ্ছি। লাস্ট কি লিখেছি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক কত, 1 গ্রাম/সেমি কিউব বা 1000 কেজি/মিটার কিউব। মনে রাখবে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক, তাহলে আয়তন হচ্ছে সর্বনিম্ন। আয়তন হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বনিম্ন, আর ঘনত্ব হচ্ছে সর্বাধিক। ক্লিয়ার হয়েছে? আয়তন সর্বনিম্ন, ঘনত্ব সর্বাধিক, মাথায় থাকবে। আয়তন সর্বনিম্ন, ঘনত্ব সর্বাধিক, মাথায় থাকবে। যেমন আমি এক্সাম্পল দিয়ে যদি দেখাই, দেখো দেখো আমরা দেখলাম যে ডি সমান m/v। এটার মানে কি? মানে হচ্ছে একটা বস্তু, দেখো নিচে থাকা কোনো জিনিস নিচে আছে, এটা আর এটার মধ্যে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। যখন দুটো অ্যাসিড, দেখো এটা উপরে আছে d/1, তার মানে ডি উপরে আছে আর ভি নিচে আছে। যখন এই ডি আর ভি একটা উপরে একটা নিচে, তাহলে এদের মধ্যে রিলেশন কেমন? ব্যস্তানুপাতি, মানে একটা বাড়লে একটা কমবে, তার মানে ডি ভ্যারিজিয়াস 1/v। ব্যস্তানুপাতি সমানুপাতি কি আমরা পরে ভালো করে শিখবো, এখন জাস্ট যেটুকু লাগবে আমি সেইটুকু বলছি, ঠিক আছে? এইটুকু মনে রাখবে, যখন এরকম ইকুয়াল থাকবে, যে রাশিটা উপরে থাকবে তার সাথে নিচেরটা সবসময় ব্যস্তানুপাতি, আর যেটা উপরে আছে তার সাথে উপরেরটা সমানুপাতি। তার মানে বস্তুর ভর বাড়লে ঘনত্ব বাড়বে, আর যদি আয়তন কমে, আয়তন বাড়ে, ঘনত্ব কমবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছ যে তার মানে বেসিক্যালি কি, একটা বস্তুর যদি ভর কনস্ট্যান্ট থেকে রেখে দিয়েছো, দিয়ে আয়তনকে কমাচ্ছ, তাহলে বস্তুর ঘনত্ব বাড়বে, যেহেতু ব্যস্তানুপাতি মানে কি একটা কমলে আর একটা বাড়বে। বোঝা গেল? তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয় ম্যাক্সিমাম। ঘনত্ব হয় ম্যাক্সিমাম কার? জলের। সবার যে এরকম হবে তা না, জলের এটা দেখা যায়। আচ্ছা, আর তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন হবে কি? আয়তন হবে মিনিমাম। মনে থাকবে, যদি ঘনত্ব ম্যাক্সিমাম হয়, আয়তন আর ঘনত্বের মধ্যে কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতি। তাহলে ঘনত্ব ম্যাক্সিমাম হলে আয়তন মিনিমাম হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা লাইন লিখে দিচ্ছি যাতে তোমাদের আর খাটতে না হয়। সেটা কি, যে 4 ডিগ্রি সেলসিয়াস সে জলের ঘনত্ব সর্বাধিক। জানো, আমাকে কেউ যদি শোনে যে আমি ইউনিট অ্যান্ড মেজারমেন্টের 3টে ক্লাস নিই, অন্য টিচার হাসবে যে ইউনিট মেজারমেন্টের 3টে ক্লাস একদিনে শেষ করে দেওয়া যায়। সে তো করে কি, একদিনে তো সিলেবাসও শেষ করে দেওয়া যায়, তাই না? কিন্তু এই যে 3টে ক্লাস নেওয়ার জন্য যেটা শিখবে না, সেটা তোমার সারা জীবন কাজে লাগবে। সারা জীবন না লাগলেও তো পরীক্ষায় তো ভীষণভাবে লাগবে, ফিজিক্স বুঝতে তো ভীষণভাবে লাগবে। সর্বনিম্ন মাথায় থাকবে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক, আয়তন হয় সর্বনিম্ন। এটা কি এখনই স্যার আর কোথাও আসবে না? হ্যাঁ, হিট চ্যাপ্টার আবার পড়বো আমরা ইন ডিটেলসে। এখন জাস্ট আছে বলে দিলাম, এখন জাস্ট আছে বইলা দিলাম। ওকে, আচ্ছা বলো, এতটুকু বলো সব বোঝা গেছে কিনা। লাগুক হজম করতে, আমি তো বললাম, আরে গার্গী দেখো, আমি তো তোমাদেরকে বললাম এই ক্লাসটা আবার অবশ্যই তোমরা রেকর্ডিং দেখবে। এটা 100% রিকমেন্ডেড সবার জন্য। আজকের ক্লাসটা আর নেক্সট ক্লাসটা 100% রিকমেন্ডেড সবার জন্য। মিনিমাম একবার রেকর্ডিং দেখতেই হবে তোমাকে, রিভিশন। নেক্সট ক্লাসের আগে যারা যারা এটা রেকর্ডিং দেখে আসবে না, নেক্সট ক্লাস করতে আসার দরকার নেই। যত ইম্পর্টেন্ট কাজই থাক, এই ক্লাসটা যেন রেকর্ডিং দেখা হয়। কারণ তোমরা আইডিয়াও করতে পারছো না, এটা তোমাদের, তোমরা এখন তো একটা আইডিয়া পাওয়া উচিত। এই যে শিখলে বলে জিনিসগুলো কত সহজে বুঝতে পারছো, তুমি একটা জিনিস থেকে আর একটা জিনিস চেঞ্জ করতে পারছো, যেটা তোমার সব থেকে বড় প্রবলেম ছিল, তাই না? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো তো? আচ্ছা, তোমাদেরকে আমি একটা জাস্ট হিন্ট দিয়ে যাচ্ছি, আর ওই পিডিএফটা আমি দিয়ে দেবো যাতে করে তোমরা নিজে নিজে একক বের করতে পারো। ওকে, আমি তো নেক্সট ক্লাসে শেখাবোই, আমি নিজে নিজে মানে নেক্সট ক্লাসে শেখাচ্ছি, চাপ নেই। তাছাড়াও আমি একটু হিন্ট দিয়ে যাচ্ছি যাতে করে তোমরা যে কোনো রাশির একক বের করতে পারো। আমি কয়েকটা ছোট ছোট দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, যেমন ধরো প্রথম আমাদেরকে ধরো ক্ষেত্রফলের একক বের করতে বলে, এবার সব আমরা একক দেখব। মানে একক দেখার জন্য, যে কোনো রাশির একক বের করার জন্য আমাদেরকে জাস্ট রিলেশন জানতে হবে।
কি বললাম, কি জানতে হবে, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মানে কি, একটা বস্তুর দৈর্ঘ্যকে বস্তুর প্রস্থ, ধরো এটা একটা বস্তু, এর ক্ষেত্রফল বের করতে চাইছো, তাহলে কি করবে, বস্তুটার দৈর্ঘ্য কতটা, বস্তুটার প্রস্থ কতটা, এই দুটোর গুণফল হচ্ছে ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য প্রস্থ দুটোই দৈর্ঘ্য, দৈর্ঘ্যও দৈর্ঘ্য প্রস্থও দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল মানে কি, একটা বস্তুর দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্যের স্কোয়ার, ব্যাস। তোমার একক, আর ক্ষেত্রফলের একক তোমাকে মুখস্থ করতে হবে। ক্ষেত্রফল মানে তুমি জানো দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে তাহলে এসআই একক কি হবে, সে দৈর্ঘ্যের একক হয় মিটার এসআই পদ্ধতিতে, তাহলে ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে সে দৈর্ঘ্যের একক হয় সেন্টিমিটার, তাহলে এসআই ক্ষেত্রফলের একক হবে সেন্টিমিটারের স্কোয়ার। ব্যাস, এইভাবে যে কোনো রাশির তুমি একক বের করতে পারবে। ঠিক আছে, আমি আর কয়েকটা দেখাই। যেমন ধরো বেগ, টাইম থাকলে আজকে কমপ্লিট করে দিতাম এককটা, বাট যেহেতু আমার আর একটা ক্লাস আছে, তো তোমাদের 2 ঘন্টা ক্লাস নেওয়া খুব একটা চাপ হয়ে যাবে। বেসিক্যালি তোমাদের ক্লাস নিতে হবে এই 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, যেহেতু পরে একটা ক্লাস আছে। ঠিক আছে, বেগ, বেগ মানে আমরা শিখেছিলাম আগেই, বেগ মানে হয়, এখন বেশি কিছু বুঝতে হবে না, জাস্ট মানেগুলো মুখস্থ রাখো, বারবার পড়ো। বেগ মানে একটা বস্তুর সরণকে কতটা সময় লাগলো সরণ হতে, আগের ক্লাসে বুঝিয়েছি বেগ কি জিনিস, সরণ হতে কতটা সময় লাগলো সেই দুটোর ভাগফল হচ্ছে বেগ। তাহলে বেগ মানে কি, একটা বস্তুর সরণ বা এক সময়, কতটা সময় লেগেছে একটা বস্তুর সরণ হতে। সরণ কি জিনিস আগের ক্লাসে শিখিয়েছিস, তো সরণ একটা তো দৈর্ঘ্য, তাই না, সরণ একটা দৈর্ঘ্য, তাকে সময় দিয়ে ভাগ করছো, তাহলে এসে একক কি হবে, আর আমাকে বলতে হবে, নিজে নিজে একক বের করতে হবে। সরণ হচ্ছে মিটার আর সময় হচ্ছে সেকেন্ড, তাহলে বেগের এসে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সিজিএস, আর বারবার সিজিএস লিখছি না, সি লিখে ছেড়ে দিচ্ছি, তাহলে স্যার সেমি পার সেকেন্ড। কেন, সময়ের দুটো পদ্ধতিতেই একক সেকেন্ড, তাহলে বেগ শিখে নিলাম। বেগের একক বের করার কারো কাছে কোনো ব্যাপার হলো। আচ্ছা, ত্বরণ, ত্বরণ মানে কি, ত্বরণ মানে স্যার বেগ বাই সময়, বেগ বাই সময়। ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। তোমাকে রিলেশন গুলো জাস্ট বারবার কয়েকবার পড়ে মনে রাখতে হবে, যেগুলো খুব ইজিলি তোমার মনে থেকে যাবে। একক মনে রাখার থেকে রিলেশন মনে রাখা 1000 গুণ সহজ। ঠিক আছে, একক তোমার কাছে গুলিয়ে যাবে, রিলেশন গুলাবে না, 2-3 বার পড়লে হয়ে গেল। বেগ কি, ত্বরণ কি, একটা বস্তু প্রতি সেকেন্ডে বেগ কতটা বাড়ছে, ঠিক আছে, বেগের কতটা পরিবর্তন হচ্ছে, সেটা ত্বরণ। তাহলে ত্বরণের একক কি করে বের করবো, দেখো এসআই পদ্ধতিতে যদি দেখো, এসআই যদি দেখো, তাহলে ভালো করে তাকাও, বেগের একক তুমি অলরেডি জানো কি, মিটার পার সেকেন্ড। বেগের এসআই একক তুমি অলরেডি জানো মিটার পার সেকেন্ড, তাকে আর একটা সেকেন্ড দিয়ে ভাগ করছো, সময়, দেখো বেগকে সময় দিয়ে ভাগ করছো, তাই না। তাহলে নিচে আমি আগের দিন শিখিয়েছিলাম, এটা ভাগ মানে নিচে সেকেন্ড আছে, তাহলে এটা নিচে চলে আসলে কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কয়েকটা রাশির একক তুমি মুখস্থ করে দিবে, রাখবে যাতে করে তাড়াতাড়ি বের করতে পারো। যেমন ত্বরণের একক মুখস্থ রেখে দাও, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মুখস্থ রাখা খুব কঠিন ব্যাপার, মিটার পার সেকেন্ড স্কোয়ার কিভাবে হলো সেটা তো জানোই, তার সাথে মুখস্থ রেখে দাও, যাতে বাকি এককগুলো তাড়াতাড়ি বের করতে পারো যেগুলোর। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে, আগে ছিল সেমি পার সেকেন্ড, তাকে আবার সেকেন্ড দিয়ে ভাগ করছো, তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার। আগে মানে বেগের, দেখো বেগের একক ছিল সেমি পার সেকেন্ড, তাকে আবার আর একটা সেকেন্ড দিয়ে ভাগ করছো, তাহলে সেকেন্ড সেকেন্ড গুণ হয়ে গেল, দিয়ে হলো কি সেমি পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল। আচ্ছা, কেন বললাম, দেখো এই রাশিগুলোর একক মুখস্থ রাখো, কার কার, দৈর্ঘ্যের একক, বেগের একক, ত্বরণের একক, তাহলে বাকি এককগুলো কত তাড়াতাড়ি হবে দেখবে। দেখো যেমন ধরো বলের একক বের করতে বললো, ওকে লাস্ট আমরা এটাই করবো, দেন ছেড়ে দেবো। বলের একক বের করতে বললো, তো বলকে কিভাবে ডিফাইন করা হয়, একটা বস্তুর ভর কত, তাকে বস্তুর ত্বরণ দিয়ে গুণ, আগের ক্লাসে শিখিয়েছি, বস্তুর ভর কত তাকে বস্তুর ত্বরণ দিয়ে গুণ করলে আমরা বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ হলো সেটা পেয়ে যাব। তাহলে তুমি বলের একক বের করতে পারবে না, তুমি বলবে স্যার বলের ভরের এসআই একক হয় কেজি, আর ত্বরণের আমরা এক্ষুনি শিখলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বলের এসআই একক হয়ে গেল কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস একক হয়ে গেল স্যার কেজির জায়গায় গ্রাম, মিটারের জায়গায় সেন্টিমিটার। জাস্ট সিজিএস পদ্ধতিতে যা যা ভ্যালু আছে সেকেন্ড তো দুটোতেই সেম। দেখো কেজির জায়গায় সিজিএস এ কি বসে গ্রাম, মিটারের জায়গায় কি বসে সেন্টিমিটার, আর সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল বলের এসআই একক, এটা সিজিএস একক। এবার প্রবলেম হচ্ছে এই এককটা অনেক বড়, তো বারবার বারবার এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এই লিখবো না। তার জন্য কি করা হলো, সায়েন্টিস্টরা বললো যে আচ্ছা বল নিয়ে তো নিউটন বেশি কাজ করেছিল, তাহলে এই যে ভ্যালুটা কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা নিউটনের নাম অনুসারে ওকে সম্মান জানানোর জন্য দিয়ে দাও, তাহলে এটাকেই বলে দিল 1 নিউটন। তাই আমরা বলের একক কি বলি, নিউটন, বলের এসে একক কি নিউটন, মনে আছে। আর এটার নাম দিল কি, এটার নাম দিল ডাইনি, এক ডাইনি, তোমরা নাকি এক ডাইনি না, তোমরা ভালো, তোমরা ডাইনি কেন হবে, আরে ডাইনি না ডাইনি, আমি ওটা মজা করে বলছি তাই। তাহলে কি এসআই পদ্ধতিতে কি
কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে, এটা এসছে, বাট এটা বড় তাই ছোট করার জন্য এটা ইকুয়াল টু বলে দিল 1 নিউটন, আর গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে বলে দিল 1 নিউটন, এক ডাইন। এটা লাস্ট আমরা শিখবো। এবার আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, তাহলে আমরা কি দেখলাম, দেখলাম যে 1 নিউটন, মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। 1 নিউটন মানে হচ্ছে স্যার 1 কেজি, এগুলো এই যে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার 1 নিউটন মানে, এগুলো যেন মনে থাকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1 ডাইনি মানে হচ্ছে স্যার 1 গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমাকে যেটা বারবার বারবার জিজ্ঞেস করে যে 1 নিউটন সমান কত ডাইনি, 1 নিউটন সমান কত ডাইন, কেউ আবার ডাইনিটা সত্যি ধরে নিও না, ঠিক আছে, আসলে এটা ডাইনি বলি, ভালো লাগে শুনতে। ওকে, তাহলে 1 নিউটন সমান হচ্ছে কত ডাইন, এটা আমরা কি করে বের করবো। ওকে, এটা আমাদের লাস্ট কাজ আজকের, এটা করলেই হয়ে যাবে। আচ্ছা, তো দেখো কি করে করবে, এক্ষুনি দেখো 1 নিউটন মানে আমরা কি শিখলাম, 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 নিউটন মানে আমরা কি শিখলাম, 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি বলবে স্যার 1 নিউটন মানে কত ডাইন, সেটা ডাইরেক্ট বলে দিন, মনে রেখে দেবো, হয়ে গেল। হয়ে তো গেল, আমি করাচ্ছি কারণ কি, তোমাকে এগুলো মানে প্র্যাকটিস করতে হবে না, এগুলো করাচ্ছি যাতে করে এই যে ইউনিট চেঞ্জের কনসেপ্টটা সিজিএস থেকে এসআই থেকে যাই, যে কোনো রাশির যাতে তুমি করতে পারো। আমার উদ্দেশ্য তোমাকে এগুলো স্টেপ মনে রাখতে হবে না, দরকার নেই, তোমার মনে রাখতে হবে 1 নিউটন সমান কত ডাইন, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসগুলো করাচ্ছি না, এতে করে তোমাদের এই একক কনভার্টের কনসেপ্টটা ক্লিয়ার হবে, বোঝা গেছে। তাহলে দেখো, তাহলে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা এসআইএস থেকে সিজিএস এ নিয়ে যেতে চাই, ডাইনে নিয়ে যেতে চাইছি। তো ডাইনে নিয়ে যেতে গেলে কি হয়, এগুলো জাস্ট সিজিএস পদ্ধতিতে ভ্যালুগুলো লেখো। তো 1 কেজি মানে কত হয়, কত গ্রাম হয়, এই সিজিএস আসতে গেলে কি কেজিটা গ্রামে হবে, তাহলে 1 কেজি মানে স্যার হয় 1000 গ্রাম, ব্যাস। 1 মিটার মানে কত হয় স্যার 100 সেন্টিমিটার, আর সেকেন্ড স্কোয়ার তো চেঞ্জ হয় না, ওই এসআই সিজিএস এ দুটোই থাকে, তাই সেকেন্ড স্কোয়ার থেকে গেল, বোঝা গেল। এবার 1000 গ্রাম মানে কত, তুমি বলবে স্যার 10 কিউব গ্রাম। 100 সেমি মানে কত, 10 স্কোয়ার সেমি, দেখতে পাচ্ছ কত কাজে লাগছে, বাই সেকেন্ড স্কোয়ার। এবার 10 কিউব আর 10 স্কোয়ারকে লিখে দাও এভাবে, গুণ আছে পরপর, কিছুই করলাম না, এই 1 কেজির ভ্যালু বসালাম সিজিএস পদ্ধতিতে, কারণ আমরা চাইছি এসআই থেকে সিজিএস আসতে, নিউটন থেকে ডাইনে আসতে, আর 1 মিটারের ভ্যালু বসালাম, ব্যাস। তাহলে 10 কিউব ইন্টু 10 স্কোয়ার এত, আর একক কি কি পড়ে থাকলো, গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে কি গো, গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার মানেই তো 1 ডাইনি, তাই না, গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার মানেই তো 1 ডাইন। তাহলে এই জায়গাটা মানে কি, এই জায়গাটা মানে হচ্ছে 1 ডাইন, ব্যাস। তাহলে এই দুটো কি হলো, গুণ হয়ে 10 কিউব 10 স্কোয়ার গুণ হয়ে কত হলো, 10⁵ গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এটা মানেই স্যার 1 ডাইনি, তার মানে স্যার 10⁵ ডাইনি। তাহলে 1 নিউটন মানে হয়ে গেল, যেটা বইয়ে তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে, 10⁵ ডাইনি, দেখতে পাচ্ছ, নিউটন ছেলে ডাইনি মেয়ে, তাই না, একটা ছেলে 10⁵ এতগুলো মেয়ের সমান, ঠিক আছে, মানে কত 10⁵ মানে 1 এর পর 5টা শূন্য, এটা এতগুলো ডাইনের সমান, ঠিক আছে, একটা নিউটন, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। তাহলে 1 নিউটন সমান কত ডাইনি, 10⁵ ডাইনি, ক্লিয়ার হয়েছে না হয় নাই, বুঝেছো এই কনসেপ্টটা, বুঝেছো, এই যে ডাইনি থেকে নিউটন থেকে ডাইনিতে কনভার্ট করার কনসেপ্টটা। তোমাদেরকে ডাইনি বলতে বলতে না আমারও মাথায় ডাইনি ঘুরছে, এটা কি হচ্ছে আজকে বারবার, এটা কেন হচ্ছে, তুমি আজ পাऊंगा या मैं जाऊंगा, এইটা বুঝেছো কিনা একবার তাড়াতাড়ি আমাকে জানাই দাও তো। তাহলে 1 নিউটন সমান কত ডাইনি, 10⁵ ডাইনি, ঠিক আছে। এই যে চেঞ্জটা করালাম, বুঝতে পারলে তো, না কারো ডাউট আছে, কি করে 1 নিউটন থেকে কত ডাইনি হলো সেটা বের করলাম, এই জায়গাটা বুঝেছো। না না, ডাইনি ডাইন বলবোই না, এটা আমার একটা, মানে কি বলবো, খুব ভালো লাগার শব্দ, ডাইনি। ডাইন বললে তোমরা ভুলে যাবে, ডাইনি বললে মনে থাকবে। কেন ঝুম্পা, তোমার এত প্রবলেম হচ্ছে কেন, আমি তোমাকে বলছি না তো।
ঝুম্পা, আমি তোমাকে ডাইনি বলছি না, চাপ নিও না, তুমি ভালো, সত্যি বলছি, তুমি তুমি অনেক ভালো। এবার বলো, ক্লাস ভালো লাগলো? ঠিকঠাক শিখলে? মজা লাগলো ক্লাস করতে? সব বুঝলে? ক্লাস মজা লাগলো করে? এখনো তো হাসি ঠাট্টা শুরুই হয়নি, ঠিক আছে, আস্তে আস্তে অনেক মজা হবে ক্লাসে। কত কিছু শিখলে বলো একটা ক্লাসে? স্যার মর্নিং ব্যাচ স্টার্ট হবে কোনো? আমি বলতে পারছি না গো মেঘা, মর্নিং ব্যাচ সম্পর্কে। আচ্ছা, মেঘা মানে কি ওই মেঘা নাকি আগে? আগে একটা মেঘা বলে পড়তে, মেঘা দাস? আচ্ছা, মেঘা কি ওই মেঘা সেই আগে মর্নিং ব্যাচে পড়তে আগের বছর? আমি ঘুম আমি ঘুম থেকে উঠতে পারি না মর্নিং এ, সো মর্নিং ক্লাস আমার জন্য না। গান শুনবে? কি গান শুনবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাকে তো চিনি ভালো। তোমরা তো ছিলে, কে কে, মৈত্রী, মেঘা, তারপর আরো অনেকে ছিলে, সবার নাম মনে নেই। যারা কথা বেশি বলতো তাদের কথা মনে। হ্যাঁ, তোমাদের তো মর্নিং ব্যাচই নিয়েছিলাম আগের বার। চলো ওই মেরে ডোলনা গানটাই করার চেষ্টা করছি, ঠিক আছে? জানি না, গানটা খুব কঠিন জানো সবাই, ট্রাই করছি এমনি যতটা হয়। আগের বছর মর্নিং এ ক্লাস নিতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল ঘুমের। ঘুম থেকে একটু উঠি 11টা 10:30টার দিকে, তো চাপ হয়ে যায় প্রচুর। ওকে, চলো তাহলে ওই গানটা করে বেরিয়ে যাবো, ঠিক আছে? আমার আবার একটা ক্লাস আছে, আইপ্যাড টাইপ্যাড চার্জে দিতে হবে। জানি না কেমন হবে, কারণ গানটা সত্যি ভীষণ কঠিন গান। ট্রাই করছি, দেখা যাক কি হয়। আপনি গান শিখতেন? না না, শিখতাম না, এমনি গান করি, তো অত ভালো গান করি না যে গান শিখে গান করতে হবে। এমনি তোমাদেরকে শোনাই ক্লাসে, ভালো লাগে তাই, গানের প্রতি একটা ইন্টারেস্ট আছে। প্রচুর শুনি, আলাদা ধরনের আলাদা জনরার গান শুনতে ভালো লাগে, এটাই। ওকে, শুরু করছি, দাঁড়াও 1 মিনিট। কেউ এই গানটা দিয়ে জাজ করবে না, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি, কারণ গানটা সত্যি ভীষণ টাফ। সো করা একটু সমস্যা, ট্রাই করি।
এই গান করতে লাগলে না মানে কেমন একটা গলাটা, আমি ন্যাচারালি যেমন গান করি ক্লাসে সেই রকম হয় না। ন্যাচারালি আরো অনেকটাই ভালো করি, বাট ক্লাসে ওই লেভেলের হয় না। মানে একটা হয় না যে এতজন মানুষের সামনে করা একটা আলাদা প্রেসার কাজ করে। যাই হোক, ট্রাই করছি, দেখো। दो दिलों का ये प्रेम कहानी ले आई देखो कहाँ, इन लकीरों में मिलना अपना था जन्म पहले लिखा, हमारी मिलन को है तरसे जो नैना, इन्हें आज ना रोकना, जुदा अब ना होंगे करो हमसे वादा, मेरे साथ ना छोड़ना, तुम्हें आज पाएंगे या मर ही जाएंगे, ख्वाब ना तोड़ना, मेरे डोलना सुन, मेरी प्यार की धुन, मेरे डोलना सुन, मेरी चाहते तो फिजा में बहेंगी, जिंदा रहेंगी हो के फना, तनननतुम तनननदुम 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 तननननननननना, আমি যে তোমার, ও শুধু যে তোমার, আমি যে তোমার। এত বাজে হলাম তো কি বলবো। মানে তো জানি না, মানে এই গান করতে গেলে এরকম কেন হয়ে যায়। এমনি যখন নিজে নিজে করি কত ভালো লাগে, ঠিক আছে। তো তোমাদের সামনে করতে গেলে অন্যরকম একটা হয়ে যায়। সুরগুলো ঠিকঠাক লাগে না। আরে হেভি না, হেভি না, তোমরা তো বুঝতে পারছো না, বাট এটা অনেক ভালো হয়, ঠিক আছে। এখানে যেমন অনেকগুলো সুর ঠিকঠাক লাগছে না। চলো, আরেকবার ট্রাই করি। একটু ওয়েট করো, আরেকবার ট্রাই করি, ওকে। কিছু কিছু জায়গায় ভুল হয়েছে। ওকে, লেটস ট্রাই ওয়ান্স মোর। এবার একটু মানে নার্ভটা একটু ঠান্ডা হলো, এবার ভালো হবে আশা করি। दो दिलों का ये प्रेम कहानी ले आई देखो कहा, इन लकीरों में मिलना था अपना जन्म पहले लिखा, हमारी मिलन को है तरसे जो नैना, इन्हें आज ना रोकना, जुदा अब ना होंगे करो हमसे वादा, मेरे साथ ना छोड़ना, तुम्हें आज पाएंगे या मर ही जाएंगे, ये ख्वाब ना तोड़ना, मेरे डोलना सुन, मेरी प्यार की धुन, मेरे डोलना सुन, मेरी चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे हो के फना, तनननदुम 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 तनननननना, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। তাও 100% হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, পরে আর একটু রিল্যাক্স হয়ে শোনাবো। মেবি তোমাদের সাথে নতুন পরিচয়, একটু আনকমফোর্টেবল লাগছে। সময় হলে আরো ভালো, যখন পরিচয় হবে ঠিকঠাক, বেশি কমফোর্টেবল হয়ে যাবে, তখন আরো বেশি ভালো।
এটা একটা গান শুনবে, ঠিক আছে? ইউটিউবে গিয়ে শুনবে, গানটা খুব ভালো লাগবে। এই গানটা শুনেছে কেউ? দীর্ঘতে পান্তরে বাঁধ ভেঙে এই গানটা কেউ শুনেছো কোনোদিন? কেউ বলো দেখি, শুনেছো কি? এই গানটা শুনবে, ঠিক আছে সবাই, খুব সুন্দর। এই গানটা শুনেছো? দীর্ঘতে পান্তরে বাঁধ ভেঙে যায়, মন খারাপের রাতে শুধু তোকে চাই, তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন। এই গানটা খুব তোকে প্রয়োজন, তাই এত আয়োজন। শোনোনি এটা? এটা একটু করছি, ঠিক আছে, দিয়ে বেরিয়ে যাবো। দীর্ঘতে পান্তরে বাঁধ ভেঙে যাই, কোনো এক আকাশ শুধু তোকে পেতে চাই, তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন, তাই এত আয়োজন, খুব তোকে প্রয়োজন। দিশেহারা তুই, আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই, ও দীর্ঘতে পান্তরে বাঁধ ভেঙে যাই, কোনো এক আকাশ শুধু তোকে পেতে চাই, তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন, তাই এত আয়োজন, খুব তোকে প্রয়োজন। ওকে, চলো, টাটা, গুড নাইট, ভালোভাবে থাকো, ভালোভাবে পড়ো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, তখন আবার কথা হবে, গল্প হবে। গানটা শুনবে, খুব সুন্দর গান। ওকে, লেফট করলাম তাহলে। দিশেহারা